শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আপনারা সবাই জানেন যে আমাদের প্রতিনিয়ত যে ক্লাসগুলো চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব প্রকৃতি এবং প্রত্যয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কি না, শোনা যাচ্ছে কি না, সেই বিষয়ে একটু কমেন্ট যদি করেন তাহলে ভালো হয়। আমরা একটু অপেক্ষা করছি, দেখি কয়জন জয়েন করেছেন। দেখা যাচ্ছে কি না, সাউন্ড ঠিক আছে কি না, দেখা যাচ্ছে কি, সাউন্ড ক্লিয়ার আছে কি না, একটু কাইন্ডলি বলুন প্লিজ। বিশেষ করে সাউন্ডটা ক্লিয়ার আছে কি না। সবাই কেমন আছেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কি না, দেখতে পাচ্ছেন কি না? অল গুড, অল ক্লিয়ার স্যার। ওকে ত্রিশা, থ্যাংক ইউ ভেরি মাচ। এম এস মুসাব্বির, ধন্যবাদ। আমরা শুরু করছি। জয়েন করেছে কতজন ইতিমধ্যে? 4টা দেখা যায়। ওকে, আমরা শুরু করছি। এখন প্রকৃতি এবং প্রত্যয় যে বিষয়গুলো গত ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি একটা কথা বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, সেটা শুধু বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটি কেবল প্রকৃতি এবং প্রত্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বলেছিলাম যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ, এই কথাটাকে আমি বলেছিলাম যে এক্সাম্পল ইজ বেটার দেন রুলস, অর্থাৎ আমরা যতটা রুলস পড়ব তার চেয়ে বেশি যদি আমরা উদাহরণগুলো পড়ি বা এক্সাম্পলগুলো যদি পড়ি, এক্সাম্পল পড়ে এক্সাম্পল থেকে যদি আমরা রুলসটা তৈরি করি তাহলে সেটা বেশি কাজে লাগবে। রুলস থেকে এক্সাম্পল না, নর্মালি আমরা প্রথমে একটু রুলস পড়ি বা এটা এরকম হলে এরকম হয়, সেখানে না গিয়ে যদি আমরা অনেকগুলো উদাহরণ পড়লাম তারপর আমি দেখলাম যে এটা কীভাবে তৈরি হয়, এরকম হলে সবচেয়ে ভালো হবে। সেটি বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটি আমি ইংরেজির ক্ষেত্রে বা ম্যাথসের ক্ষেত্রে বা অন্য সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা আজকে একটু ঠান্ডা লেগেছে, আমার নাক টানছি। তো প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে আমরা যখন ধাতু পড়ছিলাম তখন বলেছিলাম যে প্রায় 1500 মতো ধাতু আছে, 1500 মতো ধাতু আছে। সেই ধাতুর পরে আমরা প্রত্যয় যোগ করলে কিন্তু অনেক 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 শব্দ তৈরি হয়ে যাচ্ছে। আবার সেটা তো কৃৎ প্রত্যয় হচ্ছে, কিন্তু নাম শব্দ আছে অনেক, কত আছে জানি না, বাংলা ডিকশনারিতে 1,25,000-এর মতো শব্দ রয়েছে। তো সেই নাম শব্দের পরে কিন্তু আমরা সেই অবসূচক যে শব্দগুলো আছে, শব্দাংশ আছে, সেগুলো যোগ করলে কিন্তু অনেক অনেক শব্দ হয়ে যাচ্ছে। যে কারণে প্রকৃতি এবং প্রত্যয় দ্বারা যে উদাহরণ আছে, উদাহরণ দেখবেন অনেক বেশি উদাহরণ আছে, এবং আপনি যে কোনো একটা শব্দ যখন আপনি ডিকশনারিতে খুঁজবেন দেখবেন সেই শব্দটির বিশ্লেষণ দেওয়া আছে এবং প্রকৃতি এবং কীভাবে শব্দটা তৈরি হয়েছে। তো এই আমরা যখন সমাস পড়ি বা সন্ধি পড়ি, সন্ধির মধ্যে আমরা মোটামুটি কিছু সহজ নিয়মের মধ্যেই কিন্তু আমরা সন্ধি শেষ করতে পেরেছিলাম। প্রায় 99% শব্দ আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ করে ফেলেছি নিয়মের মধ্যে, এবং সমাসের মধ্যেও মোটামুটি টেকনিক ছিল এবং সেগুলি কিন্তু ঘুরে ফিরে আসে। তো প্রত্যয়ের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে এটার উদাহরণ অনেক 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 বেশি, অনেক শব্দ হতে পারে। তাহলে সেটা কী করতে হবে? সেটি করতে হবে প্রচলিত বইয়ে যে উদাহরণগুলো দেয়া আছে, বা আমি যে উদাহরণগুলো পড়াবো, কিংবা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে আমার বইটি চলে আসবে, তো আমার বইয়ের মধ্যে আমি সর্বোচ্চ সংখ্যক উদাহরণ রাখার চেষ্টা করব টেকনিকের আলোকে। তো টেকনিকের আলোকে আমরা যদি সেই উদাহরণগুলো খুব ভালোভাবে পড়ি, তারপর ক্রস চেকের একটা ব্যাপার আছে। ক্রস চেক হচ্ছে প্রথমত শব্দটা দেখে সেটা আমরা কিভাবে নির্ণয় করব বা সেই প্রত্যয়টা কী হবে সেটা আমরা বের করব। তারপরে আমরা দেখব যে একটি
আ একটি ধাতুর সাথে একটি ধাতুর পরে আর কী, কী প্রত্যয় যোগ করলে নতুন, নতুন শব্দ তৈরি হয়? মানে একই ধাতু থেকে অনেকগুলো শব্দ হতে পারে। সেইভাবেও যদি আমরা দেখি, ক্রস চেক করে যদি দেখি, তাহলে একটা আইডিয়া আপনার মাথার মধ্যে চলে আসবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, বা আপনার যখন অপশনে থাকবে যে এই শব্দটি প্রকৃত প্রত্যয় কী, কিংবা এই শব্দটা প্রকৃত প্রত্যয় দ্বারা নিষ্পন্ন কিনা, আপনি কিন্তু মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। আমার যদি আইডিয়া চলে আসে, আমি যদি পারি, আপনারা পারবেন। আমি জানি আপনারা কখনোই আমার চাইতে কম মেধাবী না। আমি বিশ্বাস করি আপনারা আমার চেয়ে বেশি মেধাবী। নতুন প্রজন্ম, আপনাদের চাইতে হয়তো একটু হলেও বয়স বেশি আমার। নতুন প্রজন্ম অনেক বেশি মেধাবী, প্রযুক্তি সম্পর্কে অনেক বেশি জ্ঞান, বিভিন্ন বই পুস্তক সম্পর্কে অনেক বেশি জ্ঞান ধারণ করেন, এবং প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তো আমি যদি আত্মস্থ করতে পারি অনেক বেশি উদাহরণ পড়ে বা পড়াশোনা করে, আপনারাও পারবেন। ভয় পাওয়ার কিছু নেই, খুব পজিটিভলি নেবেন। আপনি যদি ইতিবাচকভাবে চিন্তা করেন, তাহলে আপনার ব্রেন কিন্তু সেভাবে সাড়া দেবে। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমি যে উদাহরণগুলো পড়াচ্ছি, সেই উদাহরণগুলো আপনারা পড়বেন, এবং বই পাওয়ার পরে বা অন্য কোনো যে কোনো বই আপনার কাছে যদি থাকে, সেই অনুযায়ী মিলিয়ে মিলিয়ে পড়বেন। দেখবেন প্রকৃতি প্রত্যয় খুব বেশি কঠিন জিনিস না। তো আমরা প্রথমে চলে যাচ্ছি, আজকে আমরা দ্রুত পড়ার চেষ্টা করব। কতজন আছে ক্লাসে? 86 জন। আচ্ছা, এনাফ। যারা থাকবেন তারা লাভবান হবেন। আমরা খুব দ্রুত, অনেক বেশি উদাহরণ দিব না আজকে, যেহেতু আমাদের অনেকগুলো নিয়ম, মানে এই প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। তো সেখান থেকে আমরা কিন্তু যে টেকনিকগুলো আমি দিচ্ছি বা যেভাবে আমরা পড়ব, সেটা কিন্তু আমি খুব দ্রুত আলোচনা করব। অর্থাৎ টেকনিকগুলো দেব, 4-5টা করে উদাহরণ দেব, আপনারা কিছু কমেন্ট করবেন, তারপর আমরা একটা পর একটা চলে যাব। ধরেন আমরা যে শব্দের পরে যদি দেখি অক আছে, কোনো একটা শব্দ দেখলাম, শব্দের পরে যদি অক আছে, তাহলে আমরা অকের পরিবর্তে দেব আমরা অক অথবা নক। এখন নক এবং অক হচ্ছে একই, একটা প্রতিশব্দ। যেমন আমরা যখন সন্ধি পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে দ ব সমান হচ্ছে খণ্ডত্ব। এটা সংস্কৃত ব্যাকরণে প্রতিশব্দ হিসেবে, সিনোনিমাস হিসেবে ব্যবহৃত হয়। ঠিক তেমনি অক এবং নক, তাহলে আমরা কোনটা দেব? আমরা দেব হচ্ছে অক। নক দিলেও যে ভুল হবে বিষয়টা এরকম না। আমার শিটে বা বইয়ের মধ্যে কিন্তু অক এবং নক অবলিক দিয়ে দুটোই দেওয়া আছে, আমরা শুধু অকটা লিখব। তাহলে আমরা যদি কোনো একটা শব্দের শেষে যদি অক দিই, তাহলে সেই প্রত্যয়টা হবে অক। প্রত্যয়টা কী হবে? অক। কিন্তু ধাতুটা কী হবে, সেটি নির্ণয় করার কৌশল কিন্তু আমাদের ওইভাবে জানা নেই। আমাদের ওই ধাতুটা কিন্তু জানতে হবে। তো আমরা ধরেন লিখলাম কারক, প্রথম একটা শব্দ লিখলাম কারক। এখন কারক শব্দের প্রকৃতি এবং প্রত্যয় আমরা কীভাবে নির্ণয় করব? কারক, যেহেতু অক আছে শেষে, এই যে এখানে রসাতে একটাও আছে, যেহেতু অক আছে, তাহলে এখানে শেষে অক হবে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আগে কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখন কারক আসছে ক্রি ধাতু থেকে, ক্রি যোগ অক, কারক। তো এইভাবে আমরা অনেক অনেক উদাহরণ পড়তে হবে। যেমন দর্শন। এখন দর্শন কি হবে? দর্শনটা আপনারা নিশ্চয়ই মনে পাচ্ছেন যে দর্শন দৃশ ধাতু থেকে আসে, তাই না? তাহলে আমরা লিখব দৃশ যোগ অক, দর্শক। তো এই যে নিয়মটি, এই নিয়মের আলোকে দেখি আমরা কতগুলো উদাহরণ পড়তে পারি। তো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখি আপনারা বলতে পারেন নাকি। জনক, এটা একটু করে দেখান তো। জনক বা লেখক, লেখক সমান কি হবে? বা গায়ক সমান কি হবে? যদি আগে প্রকৃতি এবং প্রত্যয় পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এইখান থেকে কিন্তু মানে পারার কথা, বা এই বিষয়গুলো মাথায় ধরার কথা। বা আমরা যদি বলি ধারক, তো এরকম অসংখ্য উদাহরণ আমার এখানে দেয়া আছে এই অক প্রত্যয় দ্বারা গঠিত যে শব্দগুলো হয়েছে। কিন্তু এটার যে ধাতুগুলো, আমি আগেই বলেছি ধাতু অসংখ্য, শত ধাতু রয়েছে। তো সেই ধাতুগুলো মনে রাখাও কিন্তু সহজ ব্যাপার না। তারপরও প্রচলিত বইয়ের যে ধাতুগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু বইয়ের মধ্যে থাকবে, বা আমরা মোটামুটি কিছুটা জানি। সেই আলোকে এগুলো কি করতে পারছেন কিনা বা পারা যাচ্ছে কিনা একটু আমাকে জানান তো। সোহেলি বলেছেন অক এবং নক নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আমি অক এবং নক নিয়ে বলে ফেলেছি। আপনি একই জিনিস, অক এবং নক একই জিনিস। সন্ধিতে যেরকম আপনার উদ এবং মানে বলেছিলাম যে অসু দ, তারপর হচ্ছে অসু খণ্ডত্ব, যেরকম জনযোগ অক, জনক, হ্যাঁ হয়েছে। তারপরে লেখকটা একটু করেন তো। আচ্ছা, দর্শনে অক কীভাবে না,
আচ্ছা, এই যে রেফটা দেখতে পাচ্ছেন না, এই যে রেফটা দেখতে পাচ্ছেন না দর্শনের, আমি একটু দর্শনটা একটু ভেঙে দেখাই। আমি যদি এইভাবে লিখি, ও আচ্ছা, দর্শনে তো অক হয় না, তাই না? দর্শক, এটা আমি ভুল লিখেছি, বা এটা দর্শক হবে। হ্যাঁ, এটা দর্শন না, দর্শক শব্দটা হচ্ছে দর্শক। হ্যাঁ, দর্শনে, দর্শনে অক না, এটা দর্শন না, এটা হবে দর্শক। ফাতেমা তাবাসসুম, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, এটা দর্শনে হবে দর্শক, দর্শন না শব্দটা, ঠিক আছে। ওকে, দ্বিযোগ অক ধারক, দ্বিযোগ অক, ভেরি গুড, দ্বিযোগ অক, লিগযোগ অক, মানে এই তো পারছি। আমরা অনেক 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 বেশি যখন উদাহরণ পড়ব, এই নিয়মের আলোকে অনেক উদাহরণ পড়ব, বারবার পড়ব। একটা জিনিস মনে রাখবেন যে বাংলা ব্যাকরণের কোনো চ্যাপ্টার থেকে কিন্তু একের অধিক প্রশ্ন আসে না, সব জায়গা থেকে একটা 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 করে প্রশ্ন আসে। সেক্ষেত্রে আপনার হয়তো মনে হতে পারে যে এক নম্বরের জন্য আমি এত কষ্ট কেন করব, এটা মনে হবে, এটা মনে হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি সেই এক নম্বরের জন্য আপনি চান্স পাইতেও পারেন, ক্লিতে টিকতেও পারেন, আবার নাও টিকতে পারেন। এই এক এক বিন্দু বিন্দু জলে যেরকম মহাসাগর হয়, ঠিক তেমনি এইখান থেকে এক নম্বর, ওইখান থেকে এক নম্বর করতে করতেই কিন্তু মোটামুটি ধরেন 100 নম্বর, 90 নম্বর এরকম কিন্তু সবাই পায়। বিসিএসসি প্রিলিমিনারিতে এমন প্রশ্ন আসে যে যারা না পড়ে পরীক্ষা দেয় তারাও মোটামুটি একটা নম্বর পায়। তারপরে ধরুন আপনি এমনিতে 100 নম্বর পাইলেন বা 90 নম্বর পাইলেন, এরকম পেলেন, কিন্তু আপনি যখন 100তে যখন 120-এ কনভার্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনি একটু পরিশ্রম করবেন, যে চাকরিটা করে আপনি সারা জীবন খাবেন, যে চাকরিটা করার উপর আপনার জীবন, আপনার পরিবার, আপনার সমস্ত কিছু নির্ভর করছে, সেটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সবারটাই হচ্ছে। আমি খুবই হ্যাপি যে আপনারা পারছেন। বেসিক্যালি সত্যিকার অর্থে যে আপনাদের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি ছিল, আছে এবং থাকবে। এবং আপনারা জানেন যে আপনারা যখন আমাকে ফেসবুকে ইনবক্সে নক করেন বা কোনো কিছু জানতে চান, তখন আমি হয়তো অনেক সময় বাইরে থেকে, ক্লাসে থাকি, নানান জায়গায় থাকি। আমি কিন্তু ঠিক সময় করে এসে আমি কিন্তু মানে তাৎক্ষণিক উত্তর দিতে না পারলেও আমি কিন্তু উত্তরটা দিই বা চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা আমার প্রথম ব্যাচ বলা চলে, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে। ওকে, আমাদের পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। তাহলে এরকম অক শব্দের শেষে যখন অক পাবো, প্রত্যয়টা হবে অক, কিন্তু ধাতুটা কি হবে সেটা কিন্তু ধাতুটা আমাকে জানতে হবে। তো যদি আমরা দেখি যে অন, কোনো শব্দের পরটা যদি দেখি অন যদি হয়, তাহলে অন সমান অন অথবা অনট। অন এবং অনট একই অর্থ বহন করে। আমরা অনট দিব না, আমরা অন দিব। আমরা যদি শব্দের শেষে অন দেখি, তাহলে আমরা অন দিব, অনট দিব না। অনট দিলে যে ভুল হবে, বিষয়টা এরকম না। ধরুন আমরা লিখলাম দর্শন, কি লিখলাম? দর্শন। তাহলে শব্দের শেষে অন আছে, তাহলে দর্শনের যে একটু আগে আমরা বলেছিলাম দর্শক, তাহলে এই যে দর্শন এবং দর্শক দেখেন একই ধাতু থেকে আসছে। সেই ধাতুটার নাম কি? দৃশ। তাহলে আপনি যখন ওইটা ওখানে অক প্রত্যয়যুক্ত হয়েছে, এখানে অন প্রত্যয়যুক্ত হয়েছে, এটাই শুধু পার্থক্য। তো আমরা যখন ক্রস চেক করে পড়বো যে ধরেন দৃশ ধাতু থেকে ধরেন কী শব্দ আমরা পাই, যেমন দৃশ ধাতু থেকে আমরা দর্শন পাই, দৃশ ধাতু থেকে আমরা দৃশ্য পাই, দৃশ ধাতু থেকে দর্শনীয় পাই, যেমন দৃশযুগ অনীয়, দর্শনীয়, দ্রষ্টব্য পায়। তো এরকমভাবে দৃষ্টি পায়, এরকমভাবে আমার কিন্তু বইয়ে বা আমার শিটে বা এখন আমরা কিছু দেখব, এভাবে কিন্তু আমি সাজিয়েছি। তো যখন এভাবে ক্রস চেক করে পড়বেন, আমার মনে হয় না যে এটা আপনাদের প্রবলেম হবে, এবং এখান থেকে প্রশ্ন আসলে পারা যাবে। আচ্ছা, লতিফা বলেছেন আমার পেজের নাম। আচ্ছা, আমার পেজের নামটা আমি লিখে দিচ্ছি, অথবা আমার আইডিটাও লিখে দিচ্ছি। স্বপ্নসারথী হচ্ছে পেজের নাম, রস্বইকার হবে। আর আমার ফেসবুক আইডি হচ্ছে মেহেদি ধ্রুব। আপনারা কিন্তু মন খারাপ করবেন না কেউ যদি আমার এই রিপ্লাই যদি দেরি হয়, মানে আমার যখন সময় হয় আমি অবশ্যই রিপ্লাই দিব যখন আমার সময় হয়। তো মেহেদি ধ্রুব বাংলায় লিখলে আমার আইডি আসবে, অথবা গুগলে সার্চ করলেও, যদি সার্চ করে মেহেদি ধ্রুব লেখেন, তারপর আইডি আসার কথা, গুগলে সার্চ করলেও নামটা আসবে। ওকে, আমরা তাহলে এই অন সমান অন আমরা এটা পেয়েছি। যেমন দর্শন আমি একটা লিখেছি, বাকিগুলো আপনাদেরকে দিই, দেখে আপনারা কেমন করেন। ধরেন আমি বললাম বচন করেন। ধরেন আমি বললাম নয়নটা করেন।
তারপরে হচ্ছে বললাম তপন। আমরা কিন্তু কম কম উদাহরণ দিব আজকে, কারণ বেশি উদাহরণ দিতে থেকে টাইম অনেক কিল হয়, মানে অনেক সময় চলে যায়, তখন আপনাদের অনেকেরই খারাপ লাগে, অনেকে চলেও যান। আচ্ছা, শ্রবণ, এগুলো একটু করে দেখান তো আমাকে, পারেন কি না। বচন, এম এস মুসাব্বির বচ যোগ অন, ভেরি গুড। লতিফা বচ যোগ অন, ভেরি গুড হয়েছে। নয়নটা একটু করেন তো। নয়নটা হচ্ছে নে যোগ অন বলে এটা সন্ধি হয়ে যাবে। হ্যাঁ, এই যে সন্ধি কিছু নর্মালি হচ্ছে শব্দটা তৈরি হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন, তখন ওই ওই দাঁড়ান, আমি এটা ওই দিন দেখিয়েছিলাম যখন সন্ধি যখন আমি পড়াই তখন আমি কিন্তু দেখিয়েছিলাম যে নয়নের নি যোগ অন, তাহলে এই অ এবং দীর্ঘিকার এগুলো সন্ধিবদ্ধ হয়ে কিন্তু একার হয়ে গেছে, একার হয়ে নয়ন হয়। এই জন্য আমি বলেছিলাম আপনারা যারা রিটেন পরীক্ষা দিচ্ছেন, আপনারা যখন আমি একটা প্রশ্ন করেছিলাম রিটেনে যে কি উপায়ে বাংলা মানে শব্দ গঠিত হতে পারে, সেখানে আপনি সন্ধি লিখেছেন। আমি বলেছি না, সন্ধি দ্বারা শব্দ গঠিত হয় না, গঠিত শব্দকে কী করে সন্ধি ছোট করে, গঠিত শব্দ কী করে সন্ধি ছোট করে। ওকে, নয়নটা হবে নি যোগ অন নয়ন, আর যে নে যোগ অন বলে সেটা সন্ধি হবে। আচ্ছা, মিশু লিখেছেন শ্রু যোগ অন, শ্রবণ, ভেরি গুড, সেটা হয়েছে। এরকম শ্রু দিয়ে অনেক হতে পারে। অনট না লিখে আমরা অন লিখি। হ্যাঁ, আমরা বলেছি আমরা অনট লিখবো না, আমরা অন লিখব। শ্রু যোগ অন, ফাতেমা তাবসুম বলেছেন, ভেরি ভেরি গুড। শয়নটা একটু লেখেন, শয়নটা ওই নয়নের মতো, শি যোগ অন শয়ন, শি যোগ অন শয়ন। ঠিক আছে, তার মানে আমরা শব্দের শেষে যখন আমরা অন দেখব, সেই অনের পরিবর্তে আমরা অন অথবা অনট দিব, কিন্তু আমরা পরীক্ষায় অনট দিব না, নর্মালি আমরা যদি দেয় সেটা আমরা অন দিব। তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। এরকম আমাদের অনেকগুলো নিয়ম আছে এবং অনেক উদাহরণ আছে। এইভাবে পড়লে আমার মনে হয় না যে খুব বেশি কঠিন হবে, কঠিন হওয়ার কথা না। তারপরে এই যে লাস্টে যে অন প্রত্যয়যুক্ত হচ্ছে, এরকম অন ছাড়াও অন হতে পারে, এরকম উদাহরণ আছে, কিছু উদাহরণ আছে। সেই উদাহরণগুলো যেমন ব্যতিক্রম হিসেবে কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো কিন্তু জানতে হবে। সেই উদাহরণগুলো শিটে আছে, আমার বইয়ে চলে আসবে, আপনারা বই খুব দ্রুতই পেয়ে যাবেন, মানে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন, অর্থাৎ আপনার প্রিলিমিনারি পরীক্ষার আগে। আপাতত আপনারা শুধু বেসিকটা ক্লিয়ার করেন। ভুবন বানান, ধরুন ভুবন বানান লিখলাম, ভুবনে তো অন আছেই, এমনিতে আছে অন সমান অনে, ভুবন না, অন্য আরেকটা শব্দ দিই। ধরেন স্নান, কি লিখেছি স্নান শব্দের মধ্যে আছে আপনার স্না যোগ অন, স্নান। তো এইটা কিন্তু একটু ঝামেলা মনে হবে আপনাদের কাছে, কিন্তু বেশি উদাহরণ পড়লে বা প্র্যাকটিস করলে এই আপনার প্রবলেমগুলো কী হয়ে যাবে, কমে যাবে। তো পরে নিয়ে আমরা চলে যাচ্ছি। ধরেন আমরা শব্দের শেষে যদি দেখি শব্দের শেষে যদি আমরা দেখি আছে, এর পরিবর্তে আমরা দিব অথবা অল দিব। তবে আমরা পরীক্ষায় কোনটা দেবো বেশি, আমরা দিব দেব, আমরা অল দেব না। ধরেন পরীক্ষা আসলো জয়, অটা কেন দেবো, কারণ আধুনিক বাংলা অভিধান যেটা আছে বাংলা একাডেমি, সেখানে দিয়েছে, অল দেয়নি। যদিও এবং অল সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সেটা কিন্তু একই। তো এখন আমাদের বাংলা একাডেমি যেটাকে গ্রহণ করেছে আমরা সেটা দিচ্ছি, তবে পরীক্ষা আসলে যে কোনো একটা আসবে, আপনারা যে কোনো একটা দেবেন, কোনো সমস্যা নেই। তো জয় যখন বললাম তখন সেটা কি, জি যোগ বইয়ের মধ্যে দুইটাই দেওয়া থাকবে অবলিক হিসেবে, জি যোগ অথবা অল। ঠিক আছে, তো এটার তালে আপনারা করেন ভয়টা করেন, তারপরে করেন ক্ষয়, তারপরে করেন বিজয়। আচ্ছা, জয় যদি পারেন তাহলে বিজয়টাও পারবেন, জয় পারলে বিজয়টা পারবেন। তার বিজয়টা আমি একটু পরে করে দিচ্ছি। এম এস মুসাব্বির বলেছেন, স্যার শীটটি পিডিএফ আকারে অ্যাপে দিয়ে রাখলে আমাদের প্র্যাকটিসে সহায়তা হতো। আচ্ছা, আমি নিজেই কিন্তু অনেক বেশি উদাহরণ দিয়ে পড়াচ্ছি, আর আমরা তো এটা এই যে এখন পড়াচ্ছি, এটার শেষ হওয়ার সাথে সাথে খুব বেশি দেরি হবে না, বই আসতে ডিসেম্বরের মধ্যে চলে আসবে।
যখন চলে আসবে আপাতত এইগুলো নোট করে ভালো করে পড়েন, দেন বইটা যখন পাবেন তখন আমার লেকচারগুলো আবার দেখবেন, লেকচারগুলো দেখে সেই লেকচার অনুযায়ী সমান শুধু পড়বেন। আশা করছি আপনাদের এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই বাংলা ব্যাকরণের যে 15 নম্বর সেখান থেকে কিন্তু আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন, এবং সেই 15 থেকে আমার বিশ্বাস যে আপনারা সেখানে 13, 14, 15 পাইতে পারেন। ভয় ভিযুক অয়, ভেরি গুড হয়েছে স্যার। আমি গ্রামে থেকে নেট প্রবলেমের কারণে লাইভ ক্লাস করতে পারি না, রেকর্ডেড ক্লাস থেকে সব নোট করি। আপনার জন্য বাংলা ব্যাকরণের প্রেমে পড়লাম, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। এটা তৌহিদা বলেছেন। তৌহিদা, আপনার এই কমপ্লিমেন্ট, আপনার এই প্রশংসা বা আপনার এই ভালো লাগাটা বা আপনার এই উপকার যেটাই বলি, সেটার জন্য আমি নিজেই ধন্য মনে করছি, এবং আপনাদের ভালো হোক সেটাই আমার প্রত্যাশা। আপনারাই কিন্তু আমার কলিগ হবেন কিছুদিন পরে, হয়তো একই সাথে আমরা একই স্টেশনে কাজ করব, তখন হয়তো আপনি বলবেন যে স্যার আপনার ক্লাস করেছিলাম। তো সেই মুহূর্তটির জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। তো বিজয়টা আমি একটু দেখাই দিই। আপনি যদি পারেন তাহলে বিজয় পারবেন। তো মূল শব্দটা আমার বিজয়, এখানে বিটা কিন্তু উপসর্গ, তাহলে এই উপসর্গটাকে আলাদা করতে হবে। আলাদা করে তারপরে কি করতে হবে, আমার কি ছিল, জয়ে কি ছিল, সেম জিনিস হবে, জি যোগ অ ছিল, তাই না? তাহলে এইখানে হবে আমার ধাতু চিহ্নটা। এই বিটা কিন্তু উপসর্গ। এরকম অনেক শব্দ আছে সামনে উপসর্গ আছে, সেই উপসর্গটা কী করতে হবে, আলাদা করে ফেলতে হবে। তো আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। কিছু শব্দ আছে যে আমরা কোনো শব্দের শেষে যদি আ দেখি, কি বলেছি, কোনো শব্দের শেষে যদি আ দেখি, তাহলে আর সমান আমরা কী লিখবো, আ সমান লিখবো আমরা অ প্লাস আ। কী লিখবো, আ সমান লিখবো অ প্লাস আ। ধরেন শব্দটা হচ্ছে বাধা, শব্দটা কি, বাধা। তো বাধাতে আপনি কি লিখবেন, বাঁধ, বাঁধ যোগ অ যোগ আ। এটা কেন হলো বলেন তো? মানে মেইন কথাটা হচ্ছে বাঁধ, মেইন কথাটা হচ্ছে কি, বাঁধ, বাঁধ মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে বাঁধ, তাহলে কি হবে, মানে এখানে অপ্রত্যয় আছে। এখন যখন আমি আ দিচ্ছি তখন সে আটাটা কী করতে হবে, পরে দিয়ে দিতে হবে। তাহলে শুধু যদি বাদ হতো তাহলে আমরা বাদ এবং অপরিণত রাখতাম, যেহেতু আকারটা আছে আকারটা ওই পাশে দিয়ে দিতে হবে। তো এরকম আমি আরও উদাহরণ দিচ্ছি। তখন শব্দটা হচ্ছে রক্ষা, যদি রক্ষ হতো তাহলে আমরা কী লিখতাম, রক্ষ যোগ অ, কিন্তু যেহেতু আকার আছে আকারটা কী করতে হবে, আলাদা করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দের মধ্যে একাধিক কী হতে পারে, একাধিক প্রত্যয় হতে পারে, একাধিক প্রত্যয় বসেও কিন্তু শব্দটা তৈরি হতে পারে। ঠিক যদি বলি পূজা, তাহলে পূজাতে কি, পুজ যোগ অ যোগ আ। তো এটা কিন্তু সহজ, এরকম আরও উদাহরণ দিচ্ছি, আপনারা একটু করে দেখান দেখি পারেন কি না। ধরেন শব্দটা হলো দীক্ষা। ধরেন শব্দটা হচ্ছে দীক্ষা, একটু দীক্ষা। ধরেন শব্দটা হলো পীড়া, কি বললাম, শব্দটা হচ্ছে পীড়া। ধরেন শব্দটা হচ্ছে তৃষা, শব্দটা কি, ধরেন তৃষা। ধরেন শব্দটা হলো শিক্ষা, শব্দটা কি বলেছি, শিক্ষা। তারপরে কি শব্দটা, ধরেন কৃপা। এগুলো একটু করে দেখান তো দেখি পারেন কিনা দেখি হয় কিনা। দীক্ষা, দীক্ষাতে খি না, দীক্ষাতে হচ্ছে দীক্ষ, দীক্ষ সমান অযোগ আ, দীক্ষা। আচ্ছা, পীড়া, পীড়াটা একটু করেন, দীক্ষযোগ অযোগ আ, ভেরি গুড ফাতেমা তাবাসসুম, লতিফা, দীক্ষযোগ অযোগ আ, ভেরি গুড। দেখেন আমরা যেভাবে পড়ার চেষ্টা করছি এর বাইরে কিন্তু আপনার অন্য কোনো পদ্ধতি আপনার নয়। আপনি যদি কোনো অনলাইন ক্লাস, ফ্রি ক্লাস, নানান কোচিং সেন্টার, নানান কিছু আছে, আপনি সেখানে কিন্তু কখনো দেখবেন না যে প্রকৃতি এবং প্রত্যয় পড়াচ্ছে, এটা আপনি পাবেন না। কারণ প্রকৃতি এবং প্রত্যয় এমন একটি বিষয়, এমন একটি চ্যাপ্টার, এমন একটি ব্যাকরণের টপিক, যেটাকে আটকানো যে কাউকে আটকাতে পারবে। আপনি আমাকে 2-3টা যদি 4-5টা আপনার ডিকশনারি দেখে যদি বলেন যে স্যার এই শব্দটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে দেখান, এবং সেই শব্দটি সত্যি সত্যি প্রকৃতি এবং প্রত্যয় নিষ্পন্ন হয়, ওইটা যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু আমি পারবো না, আমি যত বড় পণ্ডিতই হই না কেন। যে কারণে আমাদের অবশ্যই অনেক বেশি উদাহরণ পড়ে, এবং প্রচলিত বইয়ে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো যদি আমরা পড়ি, আশা করছি প্রকৃতি এবং প্রত্যয় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো পারা যাবে। এবং আমি যেভাবে পড়াচ্ছি আপনি যদি এইভাবে পড়েন, আমি একটু গুছিয়ে দিচ্ছি, পড়াটাকে একটু গুছিয়ে দিচ্ছি, আমি যেভাবে গুছিয়ে দিচ্ছি সেই গোছানো বিষয়টা আপনি যদি এইভাবে পড়েন, আপনার সময় খুব কম লাগবে, আপনি খুব দ্রুত এই প্রকৃতি এবং প্রত্যয়ের বিষয়টি আপনি আত্মস্থ করতে পারবেন।
তাবস্সুম লিখেছেন শিক্ষ যুগ অযোগ ভেরি গুড হয়েছে। 30 যুগ অযোগ হয়েছে, এটা কি সঞ্জিদা প্রীতি বলেছেন। শহীদুল 30 যুগ অযোগ ভেরি গুড। আচ্ছা, আপনাদের সবারটা তো হচ্ছে, আপনাদের কারো সামনে তো বই নাই কিন্তু আপনাদের হচ্ছে, তার মানে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। এবং আপনারা যখন এই বইটা পেয়ে যাবেন তখন দেখবেন আপনি খুব দ্রুত খুব মজা করে কিন্তু অল্প সময়ে কিন্তু আপনারা এই প্রকৃতি এবং প্রত্যয় নামের যে লাগামহীন যে ঘোড়াটি আছে, কি গত ক্লাসে কী জানি বলেছিলেন, সেই ঘোড়াটিকে আপনি কিন্তু কী করতে পারবেন, সেই ঘোড়াটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো কৃপাটা একটু করে দেখান তো, কৃপাটা একটু করে দেখান তো। কৃপাটা ক্রি মনে হচ্ছে, তো এটা হচ্ছে ক্রি কন্দ মনে হচ্ছে ক্রিপ হবে। হচ্ছে এই যে ক্রিপ, পীর যুগ অযোগ একজন নাম দিয়েছেন নিজের নাম, হ্যাঁ, ক্রিপ যুগ অযোগ কৃপা, হ্যাঁ, হুমায়রা প্রমি হচ্ছে, আর্য আপনারটা হয়েছে, ডালিয়া আপনারটা হয়েছে। ভেরি গুড। আমরা পরবর্তী নিয়মে চলেছি, যেহেতু আমাদের অনেকগুলো নিয়ম, আমরা এক নিয়ম অনেক বেশিক্ষণ থাকছি না। এখন আমরা একটা শব্দের শেষে যদি দেখি ইতো, কি বলেছি, আমরা একটা শব্দের শেষে যদি ইতো দেখি, ইতো দেখলে আমাদের ইতো দেওয়ার খুব ইচ্ছা করতে পারে, কিন্তু আমরা ইতো দেখলে ইতো দিব না, আমরা ইতো সমান কী দিব, ত দিব। কি বলেছি, ইতো দেখলে আমাদের পঠিত, ধরেন আমি শব্দটা বললাম যে পঠিত দেখে আমার হয়তো এরকম ইচ্ছে জাগতে পারে যে পঠ যোগ ইতো সমান কি পঠিত, এবং এটা মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে অনেক বেশি। তো পঠ যোগ ইতো না, এখানে হবে পঠ যোগ ত প্রত্যয় হবে। তাহলে আমরা যদি ইতো পাই, ইতো সমান কী দেব, ত দেব, ইতো সমান ত দেব। আমি একটি করে দেখালাম, সেটা হচ্ছে পঠিত পঠ যোগ ইতো। তাহলে আমি আরও অনেকগুলো দিই, বাকিগুলো আপনারাই করবেন, আপনাদের থেকেই কিন্তু এই উত্তরগুলো আসছে। আমি লিখলাম ধরেন মিলিত, আমি লিখলাম কুণ্ঠিত, কি লিখলাম, কুণ্ঠিত শব্দটি হলো কুণ্ঠিত মূর্ধন্যদি। ধরেন শব্দটি লিখলাম চুম্বিত, শব্দটা কি, চুম্বিত। আরও শব্দ দিই, ধরেন শব্দটি হচ্ছে লুণ্ঠিত, শব্দটা যদি দিই লুণ্ঠিত, শব্দটি হলো লুণ্ঠিত, বা শব্দটা ধরেন লিখিত, শব্দটি হচ্ছে লিখিত। আরও শব্দ দিচ্ছি, অনেকগুলো শব্দ দিই, আপনারা নিজেরাই পারবেন। পতিত বা চলিত বা রক্ষিত। আমরা যখন ক্রস চেক করে যখন পড়ব তখন দেখবেন সেগুলোকে আপনার আরও অনেক বেশি ইজি লাগছে। ক্রস চেক বলতে আমি কী বোঝাচ্ছি, ক্রস চেক বলতে বোঝাচ্ছি, ধরেন আমি এখানে লিখলাম যে দৃশ থেকে কী কী শব্দগুলো তৈরি হয়েছে, কী কী প্রত্যয় দ্বারা, ধরেন শ্রু থেকে কী কী প্রত্যয়গুলো তৈরি হয়েছে, বা বললাম যে রক্ষ থেকে কী কী শব্দ তৈরি হয়েছে, এরকম ধরেন চল থেকে কী শব্দ তৈরি হয়েছে, এইরকম আমরা ধাতু ধরে কী কী শব্দ তৈরি হতে পারে, এরকমভাবে আমরা উদাহরণ পড়ব। তাহলে দেখবেন এইভাবে যখন এইগুলো পড়ার পর যখন ওইভাবে ক্রস করে পড়বেন, দেখবেন আপনার কাছে খুব ইজি মনে হবে। আমি যদি পারি, নিশ্চয়ই আপনারা পারবেন। গ্রন্থিত, দেখি আপনারা করতে পারছেন কি না। কণ্ঠযুক্ত, ভেরি গুড। লুণ্ঠযুক্ত, লিখযুক্ত। আচ্ছা, এগুলোর সবগুলো নিচে চুম্বযুক্ত হয়, ভেরি গুড। এগুলো সবগুলো শেষে কিন্তু দিতে হবে, কি বলে, হস্টিন্য দিতে হবে, ধাতুর উপরে হস্টিন্য হয়। গত ক্লাসে ফেসবুকে মনে আমি দেখেছি যে কেউ একজন প্রশ্ন করেছিলেন ধাতুর সাথে দিতে হয় কেন, মানে এই কি বলে, হস্টিন্য দিতে হয় কেন। ধাতুটা হচ্ছে মূল, কিসের মূল, ক্রিয়ার মূল বা শব্দের মূল না, মানে নর্মালি ক্রিয়ার মূল বা প্রকৃতির হচ্ছে একেবারে মূল অংশ। তো মূল অংশের সাথে কিন্তু অযুক্ত থাকে না। আপনি মনে রাখবেন, হস্টিনের একটিই কাজ, কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে নেই, এটা বোঝানোর জন্য হস্টিন্য দিতে হয়। তো ধাতুগুলোর সাথে থাকে না, যদি থাকে তাহলে সেটা ধাতু হবে না, সেটা একটা শব্দ তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ধরেন আমি লিখলাম, এটা হচ্ছে ধরেন আমি লিখলাম গ্রন্থ লিখলাম, এটা নিচে যদি আমি না দিই তাহলে কিন্তু শব্দ হয়ে গেছে, কিন্তু আমি যখন অটাকে আলাদা করে ফেলবো তখন সেটা ধাতু। তাহলে ধাতুর নিচে অবশ্যই কী দিতে হবে,
ধাতুর নিচে কী দিতে হবে? হস চিহ্ন দিতে হবে। কিন্তু ক্রি ধাতু, মনে করেন ক্রির নিচে কিন্তু হস চিহ্ন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে যদি স্বরধ্বনি থাকে, স্বরধ্বনির নিচে কখনো হস চিহ্ন হয় না। হস চিহ্ন হয় ব্যঞ্জন ধ্বনির নিচে, অর্থাৎ কোনো একটা ব্যঞ্জনের সাথে নেই, এটা বোঝানোর জন্যই কিন্তু হস চিহ্নটা হয়। তো এখন আমি হস চিহ্ন আমি বলেছি যে ধাতুর সাথে হস চিহ্ন দেবেন, তখন আপনি ক্রি লিখে নিচে হস চিহ্ন দিলেন, তা কিন্তু হলো না। কিন্তু বুঝতে পেরেছেন? হস চিহ্ন হবে আপনার ব্যঞ্জন বর্ণের নিচে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবারটা, একদম সবারটা হচ্ছে। আমি এখন পর্যন্ত একটিও ভুল পাই নাই। এটা এটা কংগ্রেচুলেশনস যে আপনারা খুব সহজে, কিন্তু আমি এখন পর্যন্ত একটিও ভুল পাই না, সবারটাই হয়েছে। তা যাদেরটা হয়েছে একটু নাম পড়ি। আচ্ছা, ওই যে পীর যুগ অযোগ স্যার প্রশ্ন আমি করেছিলাম। আচ্ছা, পীর যুগ অযোগ আমি জানি না আপনার নাম কি, আপনি প্রশ্নটা করেছিলেন, আপনি কি উত্তরটা পেয়েছেন? এই যে পীর যুগ অযোগ আপনি কি বুঝতে পেরেছেন? প্রমে আপনার সবগুলো হয়েছে, ডালিয়া আপনারও হয়েছে। হ্যাঁ, রক্ষিত তো আমি দিয়েছি, রক্ষযোগ তো। আচ্ছা, এমডি জয়নাল বলেছেন যে স্যার ঢাকা মোহাম্মদপুর রাত 8টার সময় প্রতিদিন বিদ্যুৎ চলে যায়, এই জন্য স্যার আমার প্রতিদিন আপনার ক্লাসটা মিস হয়ে যায়, আমি এখন কী করতে পারি? আচ্ছা দেখেন, ক্লাসটা কিন্তু আমাদের ঈদের অ্যাপ যত দ্রুত সম্ভব আমাদের অ্যাপে সেটি আপলোড করা হয়। তো এটা আপলোড করার পরে আপনি কিন্তু মানে লাইভ ক্লাস করার যে মজাটা, সেইটা থেকে হয়তো বঞ্চিত হচ্ছেন। আচ্ছা, চলে যায়, কারেন্ট চলে গেলে তো মোবাইলে আপনি হয়তো দেখেন, আপনার হয়তো তখন ডেটা কিনলে হয়তো দেখতে পারবেন। ডেটা কিনে দেখার দরকার না, যদি আপনার টাকা খরচ করার দরকার কি, যদি আপনার ওয়াইফাই থাকে আপনি পরে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। তার মানে এটা আপনাদের। আচ্ছা, এই একই প্রশ্ন কিন্তু দিতি বলেছেন যে প্রকৃতি প্রত্যয় কেন পড়বো ভাই? এই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে বলি, দিতি আপনি জানি না আপনি কোন সাবজেক্টে পড়ছেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি সেই 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছে, এটা আপনার জেনে কী হবে? কোনো লাভ আছে? জেনে লাভ নাই। পানির সংখ্যা H2O, এই পানিটা আপনি খাবেন, পানি আপনার জীবন রক্ষা করে, পানির ভিতরে কী আছে এটা জেনে আপনার কোনো লাভ আছে? নো, আপনার কোনো লাভ নেই। আপনাকে আমি বললাম, এটা তো আমি কেমিস্ট্রি থেকে দিলাম, আমি এখন ধরেন ফিজিক্সে থেকে উদাহরণ দিলাম। আমি বললাম যে ফিজিক্সে আইনস্টাইনের তত্ত্ব বললাম, E=mc², এই থিওরি অফ রিলেটিভিটি, এটা জেনে আপনার কী হবে? আপনার কোনো কাজে লাগবে না, আপনি প্রতিনিয়তই আপনি ইউজ করতে পারছেন না। আপনাকে আমি যদি বলি যে আপনার ব্যাঙের জীবনচক্র বা ব্যাঙের আপনার ওই ভিতরে, এটা কী বলে, ব্যাঙের ভিতরে কী থাকে, ওই যে আমরা ব্যাঙের যে ছবি আঁকতাম, বা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের যে ছবি আঁকতাম আমরা 9-10-এ, তো সেই প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের ছবি এঁকে আপনার কী হবে? কিছুই হবে না। আপনি দেখেন, এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার দৈনন্দিন জীবনে কী কাজে লাগছে? এইভাবে প্রশ্ন আসলে করলে খুব খারাপ লাগে। পড়াশোনাটা কি? পড়াশোনাটা হচ্ছে অবস্ট্রাকল। পড়াশোনা হচ্ছে একটা অবস্ট্রাকল ভেরিয়েশন যত বেশি থাকবে, আপনার পরবর্তী জীবনে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। ধরেন একজন ব্যাংকে জব করবেন, তাই না? ব্যাংকে জব করবেন, ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে এই টাকা পয়সার এই হিসাবগুলো রাখা, চেক দেখা, কে আসছে, এই কাস্টমারদের ডিল করা, ওনার কাজ কিন্তু এইগুলো, তাই না? তো সেক্ষেত্রে উনি যে এসএসসি পাস বা এইচএসসি পাস করলে কিন্তু এই কাজগুলো পারার কথা। তারপরেও উনি কেন এত বাংলা, ইংরেজি, ম্যাথ, এটা নানান কিছু জেনে ওনাকে কেন নেওয়া হচ্ছে? কারণ বাংলা হচ্ছে একটা অবস্ট্রাকল। আপনি যদি অবস্ট্রাকলটা যদি পার হইতে পারেন, তাহলে আপনার এক ধরনের দক্ষতা অর্জন হলো। ইংরেজি হচ্ছে আরেক ধরনের অবস্ট্রাকল। ম্যাথ হচ্ছে ম্যাথ পড়লে আপনার ব্রেনের যে জায়গাটা কাজ করবে, বাংলা পড়লে হয়তো আপনার ব্রেনের ওই জায়গাটা কাজ করবে না। ইংরেজি বললে হয়তো অন্য ধরনের কাজ করবে, আপনার কেমিস্ট্রি বললে হয়তো অন্যরকম কাজ করবে। নানান ধরনের ভেরিয়েশন জ্ঞানের ভাণ্ডার আপনার মাথায় তৈরি হবে। তখন এইগুলো যখন আপনার মাথার মধ্যে সেট হয়ে থাকবে, তখন আপনি যখন অন্য কোনো একটা পেশায় আপনি গেলেন, আপনি কিন্তু ওই যে আপনার ব্রেনকে আপনি খাবার দিয়েছিলেন, চর্চা করেছিলেন, সেই ব্রেনটা কিন্তু জাগ্রত আছে, আপনি কিন্তু সেগুলো সলভ করতে পারবেন, বা আপনার প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। যে কারণে দেখবেন যে ছেলেটি মেধাবী, ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, তাকে অন্য আরেকটা কাজ দেন, দেখবেন সেখানেও সে ভালো করছে, কারণ তার ব্রেনটা সে আগে থেকেই তৈরি করেছে। সো এইগুলো প্রশ্নগুলো করবেন না, এগুলো খুব কষ্ট লাগে। ওকে, আমরা পরে পড়ি। আমরা কোনো শব্দের শেষে যদি দেখি ইষ্ণু, কি বলেছি, শব্দের শেষে যদি আমরা ইষ্ণু দেখি, তাহলে ইষ্ণু দেখলে আমাদের কষ্ট পাওয়ার কিছু নেই, আমরা ইষ্ণু থাকলে ইষ্ণু দেবো, আর কোনো চেঞ্জ করবো না। কি দেখবো? যদি আমরা দেখি শব্দের শেষে যদি ইষ্ণু দেখি, তাহলে আমরা ইষ্ণু দিয়ে কী করবো? সন্ধি বিচ্ছেদ বলছি, প্রকৃতিপূরণ প্রত্যয় করবো। ধরুন শব্দটা হচ্ছে চলিষ্ণু।
চলিষ্ণু এটা দেখে কিন্তু আপনার কাছে মনে হতে পারে এই তদ্ধিত প্রত্যয়ের মতো মনে হতে পারে, কিন্তু এটা তদ্ধিত প্রত্যয় না। ধরুন শব্দটা হচ্ছে ধরুন সহিষ্ণু, শব্দটা কি সহিষ্ণু, তার চলিষ্ণু, তাহলে আমরা কি লিখব চল যোগ ইষ্ণু। তাহলে দেখেন এই চলিষ্ণু চল থেকে অনেক কিছু হতে পারে, চল থেকে চলন, চল থেকে চলিষ্ণু, চল থেকে চলা। দেখেন একটা ধাতু থেকে কিন্তু নানান ধরনের প্রত্যয়যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে পারে। তাহলে চল থেকে যদি ইষ্ণু দিই তাহলে কি হয়ে যাচ্ছে চলিষ্ণু, চলের সাথে যদি আদি হয়ে যাচ্ছে চলা, চলের সাথে যদি অন দিই তাহলে হয়ে যাচ্ছে চলন। তো এরকম কিন্তু নানানভাবে তৈরি হচ্ছে, সেটা যখন আমরা ক্রস চেক করে পড়বো তখন দেখবেন আপনার কাছে সব ইজি মনে হবে। তাহলে সহিষ্ণুটা একটু করে দেখান বা ক্ষয়িষ্ণুটা একটু করে দেখান তো দেখি পারেন কি না। ক্ষয়িষ্ণু, হুমায়রা বলেছেন স্যার কোনো একদিন আপনার নিজের সম্পর্কে বলবেন প্লিজ। আপনাদের কমেন্টগুলো কিন্তু আসতেছে না, আপনারা কি উত্তর করতে পারছেন না, না কোনো একটা কারণে এটা হয়ে আছে? বর্ধিষ্ণু এই তিনটা করে দেখান দেখি পারেন কি না। সহযোগ ইষ্ণু এটা মিল্টন মণ্ডল বলেছেন, চলযোগ ইষ্ণু ভেরি গুড হচ্ছে। ডালিয়া সহযোগ ইষ্ণু হচ্ছে, মিল্টন আপনারটা হয়েছে না। ক্ষয়িষ্ণুটা এখানে একটু ঝামেলা আছে, ক্ষয়িষ্ণুটা এখানে হবে খি ধাতু দিকে, খি ধাতু দিকে। এটা না জানলে আসলে পারা যাবে না, এটা আপনাকে দোষ দেওয়া লাভ নেই, এটা ওইটা যে না জানেন, কারণ এই ক্ষয়িষ্ণু শব্দ থেকে বোঝার কোনো উপায় নাই যে এখানে কী হবে, ঠিক আছে? তো আপনি এখানে ক্ষয়িষ্ণু হচ্ছে খিটা হবে, হ্যাঁ ক্ষয় না, ডালিয়া এটা ক্ষয় না, এটা হচ্ছে খি হবে। সহিষ্ণু সহ ঠিক আছে, এটা হয়েছে। বর্ধিষ্ণু এটাও হয়তো আপনাদের কারোটা জানা থাকলে হয়তো পারবেন। বর্ধিষ্ণু বর্ধনা, বর্ধ হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ। ওকে, আমরা পরবর্তী এতে চলে যাচ্ছি, পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। এখন আমরা যদি দেখি শব্দের শেষে আছে, শব্দের শেষে আমরা দেখি দীর্ঘ ইকার কি আছে, দীর্ঘ ইকার আছে, তার সমান আমরা দিব ইন, দীর্ঘ ইকারে কী দিব ইন দিব। ধরেন আমি শব্দটা হচ্ছে দায়ী, কি বলেছি শব্দটা হচ্ছে দায়ী, তাই দায়ী সমান আমরা কি দেব দা যোগ ইন, দায়ী। ধরেন শব্দটা হচ্ছে জয়ী, দেখেন আমরা শব্দটা হচ্ছে জয়ী, তাহলে কি দেখেন জয়ীটা আমরা জয় পড়েছিলাম, জ যোগ অয় বা মানে জি যোগ অ বা জি যোগ অল হচ্ছে জয়ী, তাহলে জটা কী হবে, তাহলে আবার সেই ধাতু তো একটাই, ধাতু হচ্ছে জি, তাহলে যেহেতু আছে তাহলে আমরা এখানে কী দিয়ে দেবো ইন দিয়ে দেবো, তাই না? তাহলে স্থায়ী যখন স্থায়ী যখন বললাম তাহলে কী হবে, এগুলো একটু করে দেখান দিকে তো পারেন কি না। গামী, গামীটা একটু করেন। আরও দিচ্ছি, ধরেন বাদী, ধরেন পাই, শব্দটি হলো ধরেন শ্রমী, মিস মৌসুমী আক্তার উনি নাকি কমেন্ট করতে পারছেন না, আপনার কমেন্ট আমি এই যে পড়ছি। বৃদ্ধ কৃষ্ণ ডালিয়া, হ্যাঁ ভেরি গুড, বৃদ্ধ কৃষ্ণ। স্থা যোগ ইন, ভেরি গুড দিতি, আপনার প্রশ্ন সঠিক হয়েছে, স্থি যোগ ই। আমি আরও উদাহরণ দিচ্ছি, আরও কিছু শব্দ লিখি। ধরেন ঘাতি, ঘাতিটা একটা ইম্পর্ট্যান্ট, ঘাতিটা কেউ যদি না জানে তাহলে এটা পারা কঠিন। গ্রাহী, অর্থাৎ আমরা যদি দীর্ঘইকার দেখি তাহলে আমরা কি দিব ইন দিব। এখন অনেক সময় আপনার শুধু এটুকু জানলে হয়তো পরীক্ষা হয়ে যেতে পারে যে দীর্ঘই থাকলে ইন, হয়তো চারটা যদি অপশনে দেওয়া থাকে তাহলে হয়তো দেখবেন এক জায়গায় শুধু ইন দেওয়া আছে, অন্য জায়গায় অন্যান্য প্রত্যয় দেওয়া আছে। ধরেন দায়ী শব্দের মধ্যে দেওয়া আছে হয়তো দা যোগ দীর্ঘই, হয়তো এরকম দেওয়া থাকবে দ্রি যোগ দীর্ঘই, অথবা আরেক জায়গায় দেওয়া আছে দা যোগ ইন, অথবা আরেক জায়গায় দেওয়া আছে দা যোগ অন্তস্থ দীর্ঘইকার, এরকম দেওয়া আছে। তখন কিন্তু আপনি ইজিলি কিন্তু এখান থেকে ইজিলি সেই ইটা পারবেন। ঘাতিটা একটু ব্যতিক্রম, এটা আমি একটু লিখে দিচ্ছি। ঘাতিটা হচ্ছে হন যোগ ইন, ঘাতিটা কি
হন যোগ ইন, এটা একটু ব্যতিক্রম, হন যোগ ইন। ঘাতিটা হচ্ছে হন যোগ ইন, গম যোগ ইন, ভেরি গুড হয়েছে। আচ্ছা, এই যে ফাতেমা তাবাসসুম, না এটা একটা মারাত্মক ভুল। ফাতেমা তাবাসসুম, আপনার জন্য ক্লাসটা আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। আপনি বলেছেন যে এইটা সমান কিন্তু মূর্ধন্য সংযুক্ত ইও না, আপনি মূর্ধন্য স প্লাস মূর্ধন্য দেন। কি বলেছি? এটা কিন্তু ভুল, এটা ভুল। আপনি এটা লেখেন, এইটা সমান হচ্ছে, এটা হচ্ছে প্রাচীন নিয়ম, সংস্কৃত থেকে আসছে তো এই জন্য এটা প্রাচীন নিয়ম। মূর্ধন্য সমান হচ্ছে মূর্ধন্য ন, এটা মানে হচ্ছে এইটা হচ্ছে ঠিক, এইটা হচ্ছে ভুল। আপনি মূর্ধন্য স সংযুক্ত মূর্ধন্য দেন, তাহলে আপনি লিখতে পারবেন। কোথায়? ফাতেমা তাবাসসুম নাকি কেউ একজন প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, ফাতেমা তাবাসসুম। ফাতেমা তাবাসসুম, কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যখন অব্রতা লিখছেন মোবাইলে, তখন আপনি মূর্ধন্য স লেখেন, মূর্ধন্য সকে মূর্ধন্য দেন, তাহলে কিন্তু দেখবেন এটা হয়ে গেছে। হন যোগ ইন ঘাতি, ভেরি গুড শহীদুল, আপনি ভালো উত্তর দিয়েছেন। শেখ সাদিও বলেছেন, স্যার আপনার নিজের সম্পর্কে জানার আগ্রহ আমার অনেক দিনের, যাকে এত ভালোবাসি তার সম্পর্কে ন্যূনতম জানাশোনা থাকা দরকার মনে করছি, স্যার আজকেই বলে ফেলবেন প্লিজ। নিজের সম্পর্কে আসলে কি বলবো? আমার যে পরিচয়টা আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, 1 মিনিটে বলে দিচ্ছি। সেটি হচ্ছে আমার বাংলা সাহিত্যে আমি ভর্তি হয়েছি নিজের ইচ্ছায়, নিজের পছন্দে আমি বাংলায় ভর্তি হয়েছি, কারণ আমি ছোটোবেলা থেকে লেখালেখির সাথে জড়িত আছি। তো সেই লেখালেখির সূত্রে আমি বাংলায় ভর্তি হই। পড়াশোনা করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। এবং ওখানে নর্মালি হচ্ছে, ওখানে আমি আসলে ভর্তি হওয়ার নিয়ত করে যাইনি, আমি গিয়েছিলাম এমনিতেই ঘোরার জন্য। চান্স পেয়েছি একটু ঘুরে দেখে আসার জন্য। গিয়ে ওখানে আমার পরিবেশ বা যে এটা আমার খুব ভালো লেগেছিল। তখন আমি ওখানে ওই দিনই ভর্তি হতে হবে, করতে হবে, অনেক কষ্ট করে টাকা জোগাড় করে নানানজনের কাছ থেকে নিয়ে ভর্তি হয়েছিলাম। তো তারপর থেকে আসলে আমার পথ চলা, তখন থেকে আমি গল্প লিখি, কবিতা লিখি, উপন্যাস এখনও বের হয়নি, লেখা আছে। তো আমার বাজারে 2টা গল্প গ্রন্থ প্রচলিত আছে। একটির নাম হচ্ছে মেঘু মানুষের গল্প, এটা 2019 সালে প্রকাশিত হয়েছিল ঐতিহ্য প্রকাশনী থেকে। 2022-এ আমার আরেকটি গল্প গ্রন্থ বের হয়েছে সাধারণ মৃত্যুর জীবনচক্র নামে, সেটি ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আপনারা যদি গুগলে সার্চ করে মেহেদী ধ্রুব বাংলায় লিখে সার্চ করেন, তাহলে আমার সম্পর্কে তথ্য আসবে, এবং আমার লেখা কোথায় কোথায় প্রকাশিত হয়েছে, আমার লেখা বই কোথায় কোথায় আছে, সেগুলো কিন্তু সেখান থেকে জানা যাবে। তাছাড়া রকমারি থেকে শুরু করে সব জায়গায় আছে। এটি আমার এই জায়গাটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর নিজে গান শুনতে পছন্দ করি, খেলাধুলা করতে খুবই পছন্দ করি, নানা সব ধরনের খেলা করা, ইনডোর আউটডোর, তারপর রান্না করতে পছন্দ করি। এই তো মোটামুটি। ওকে, আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। পরে আমরা যদি শব্দের শেষে যদি দেখি, হ্রস্ব, তাহলে হ্রস্ব সমান আমরা কী দেব? হ্রস্ব দেব। ধরেন শব্দটি হচ্ছে ভিক্ষু, শব্দটা কি? আচ্ছা, একটু সহজ শব্দ প্রথমে দিই। ধরেন শব্দটি হচ্ছে প্রভু, শব্দটা হচ্ছে কি? প্রভু। তাহলে আমরা প্রভুর কি লিখব? প্রভুর হচ্ছে ভূ, এটা একটু অন্যরকম, ভূ যোগ ও, প্রভু। ধরেন শব্দটা হচ্ছে ভিক্ষু, শব্দটা হচ্ছে ভিক্ষু, তো ভিক্ষুটা হচ্ছে ভিক্ষ যোগ ও। ধরেন শব্দটা হলো মধু, তাহলে কি হবে? মন যোগ ও। ধরেন শব্দটা হলো লিপসু, শব্দটা কি? লিপসু, তাহলে কি হবে? লব যোগ শন যোগ ও। এইটা একটু কঠিন, এই বিষয়টা একটু কঠিন। বিভু, সাধারণ শব্দটা হচ্ছে বিভু মনে করেন, তাহলে বিভু সমান হচ্ছে ভূ যোগ ও। লাস্টে উ হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। লাস্টে যে উ হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আচ্ছা,
প্রভুর আগে যে যে প্রটা আছে এটাকে আমরা আলাদা করে ফেলি, এটা প্র হচ্ছে উপসর্গ। ওকে, আমরা এরকম আরও উদাহরণ দিতে পারি, চাইলে আমরা দিতে পারি ধরেন পটু, আমরা উদাহরণ দিলাম কি পটু, তাহলে পটু সমান হচ্ছে পাটি সমান ও, অর্থাৎ ওই ইটা যদি না জানা যায়, ওটা না জানা গেলে আসলে মৌমিতা বলেছেন আমাদের এলাকায় পড়াশোনা করেছেন। হ্যাঁ, আমি আপনাদের এলাকায় পড়াশোনা করেছি এবং আপনাদের এলাকায় যখন আমি ছিলাম তখন আমি কোচিংয়ে নানান জায়গায় অনেক পড়িয়েছি এবং আমার স্টুডেন্টরা এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার স্টুডেন্টরা এখন কিন্তু বিসিএস পরীক্ষা দিবে। তো ওরা মাঝে মাঝে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে, বা ওদেরকে অনেক দিন পরে দেখলে আমার খুব ভালো লাগে। ওদেরকে একসময় আমি পড়িয়েছিলাম, তো ওরা এখন আবার নানান জায়গায় দেশে নানান বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং তারা এখন বিসিএস পরীক্ষা দিচ্ছে এবং তারাও কিন্তু আমার ক্লাস করছে। এখন শব্দ শেষে যদি আমরা দেখি এও দেখি, এও সমান হচ্ছে অন্তস্থ অ। ধরেন শব্দটি হচ্ছে হেয়, কি বলেছি হেয় মানে এও আছে এর সাথে, তাহলে এটা কি হা যোগ অন্তস্থ অ। ধরেন শব্দটি হলো দেয় বা দেয় আমরা বলি, তাই সেটা কি দা যোগ অন্তস্থ অ। ধরেন শব্দটি হলো অজেয়, কি বলেছি অজেয়। এই যে দেখেন অজেয় বললাম, আপনি যে অজেয় কিন্তু জয় থেকে কিন্তু আসছে, আমরা জয় সম্পর্কে জানি, অটা হচ্ছে এখানে উপসর্গ, অটা আলাদা করলাম, তাহলে জয়ের কি ছিল জি, আর এই যে অন্তস্থ এও আছে বলে এটা কি দিতে হবে অন্তস্থ দিতে হবে। দেখেন হয়ে গেছে, একটা পারলে এই সম্পর্কে যখন আরেকটা আসবে তখন আপনি পারবেন। এরপরে খুব বড় একটি আসছে, বড় একটি টেকনিক আসছে, এই বড় টেকনিকটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, বিভুর বি আলাদা হবে। হ্যাঁ, যখন আপনি প্রথমে দেখবেন যে একটি মূল শব্দের আগে যদি উপসর্গ থাকলে তো উপসর্গটা আলাদা করে ফেলবেন, পরে মূল শব্দকে ভাঙবেন। এখন আমরা শব্দের সাথে আমরা যদি দেখি শব্দটির শেষে এরকম আছে, কোনো একটা শব্দের শেষে আছে ত, কোনো একটা শব্দের শেষে আছে তয়ত, বা কোনো একটা শব্দের শেষে আছে ধরেন কয়ত, কোনো একটা শব্দের শেষে আছে দন্ত নয়ত, বা কোনো একটা শব্দের শেষে আছে কয়তো দিয়েছি না, তারপর যদি দয় ধ, কোনো একটা শব্দের শেষে যদি আছে ধরেন গয় ন আছে, গর নিচে ন এইটা আছে, ধরো কোনো একটা আছে গ ধ দিয়েছি না, গ ধে দিই নাই, গর সাথে ধ আছে, বা যদি দেখেন কোনো একটা শব্দের শেষে পর সাথে কী আছে ত আছে, পর সাথে ত আছে, বা কোনো একটা শব্দের পরে যদি আমরা দেখি দন্তন্য এবং দন্তন্য আছে, বা কোনো একটা শব্দের শেষে যদি দেখি কোনো একটা শব্দের শেষে কি দেখব ব সাথে দ আছে, বা কোনো একটা শব্দের শেষে যদি দেখি মূর্ধন্য সংযুক্ত ট আছে, তাহলে অনেকগুলো লিখে ফেলেছি। হ্যাঁ, একটু কষ্ট করে মনে রাখতে হবে যে কোনো শব্দের শেষে যদি আমরা দেখি তয়ত, তয়ত, কয়ত, দন্ত নয়ত, তারপর হচ্ছে দয় ধ, তারপর গয়ে ন, গ এবং ধ, তারপর হচ্ছে প এবং ত, নয় ন এবং ব এবং ধ, মূর্ধন্য স এবং ট, এগুলো দ্বারা কোনো একটা শব্দ যদি আমরা দেখি তাহলে এইটা সমান আমরা লিখব, মানে এগুলো শব্দ শেষে থাকবে, এটা সমান আমরা লিখব ত। বইয়ের মধ্যে ত এবং ব্র্যাকেটে দেখবেন, ব্র্যাকেটে আবার লেখা আছে কয়তো, কিন্তু আমরা কয়তো লিখবো না, আমরা ত দিব, কয়তো দিলেও হবে। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি প্রথমেই, ধরেন জাত বা জাত, জাত শব্দটা পেয়েছি বা জাত, তাহলে এই জাত আসছে কোথা থেকে জন যোগ ত। ধরেন শব্দটি হলো কৃত, শব্দটা কি কৃ, তাহলে কৃ ধাতু থেকে আসছে, একটু বোঝাই যাচ্ছে কৃযুক্ত। হ্যাঁ, তো এরকম আমি উদাহরণ দিচ্ছি, আমি ধরেন লিখলাম হত, ধরেন লিখলাম ধৃত, ত দিয়ে দিচ্ছি এখন ধৃত, তা ধরেন গত, সবাই করেন এগুলো করেন। শব্দটি খ্যাত, তারপরে লেখেন তয়তো দিয়ে লিখি, ধরেন দত্ত, দত্ত শব্দটা দেখবেন যে বইয়ে দেয়া আছে, সৌমিত্র শেখরের বইয়ে দেয়া আছে, দেখবেন বিশেষ নিয়মে সাধিত
না, ওটা বিশেষ নিয়মে সাধিত না, এটা কিন্তু সৌমিত্র শখের বইয়ে এমনিতে অল্প কিছু দেওয়া আছে, এর মধ্যে আবার লেখা আছে বিশেষ নিয়মে সাধিত। ওগুলো আসলে ওই অন্য কোনো বইয়ে বিশেষ নিয়মে সাধিত দেওয়া নেই, এটা নিয়মের মধ্যেই পড়ে। দত্তটা একটা করে দিই, দাজক ত বা কয়তো। তারপরে লিখলাম শান্ত। ধরেন শব্দটা হলো, সব একটা একটা উদাহরণ দিচ্ছি সবগুলো থেকে। মগ্ন, দগ্ধ, শব্দটা হচ্ছে দগ্ধ। ধরেন শব্দটা হচ্ছে সৃষ্ট। ধরেন শব্দটা হলো উক্ত। তাহলে করেন, দেখি আপনারা পারছেন কিনা, পারা যাচ্ছে কিনা। শাহজাহান বলছেন স্যার ধাতু কোনটা হবে তা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা অনেক বেশি প্র্যাকটিস যখন করবেন, আমাদের মোটামুটি যদি ধরেন 80-90টার মতো ধাতু যদি আমরা জানি, 80-90টা বা 100টার মতো ধাতু যদি জানি, তাহলে ওইগুলো দিয়ে কিন্তু ঘুরে ফিরে হবে। তাহলে আমার 80-90টা ধাতু জানতে হবে যে এই নামে ধাতু আছে, এই নামে ধাতু আছে, 80-90টা ধাতু জানলেই হয়ে যাবে। 80-90টা ধাতু যদি আমরা জানি তাহলে কিন্তু হয়ে যাবে। হত হচ্ছে কি সংযুক্ত। ধৃত কি, এই ধৃত দিয়ে মনে একবার করেছিলেন আপনারা, ধৃযুক্ত। গত কি, গত হচ্ছে গমযুক্ত। এটা এই যে গত যে গমযুক্ত, গম ধাতু দিয়ে অনেক কিছু গন্তব্য হতে পারে, তারপর হচ্ছে গত হতে পারে, বিগত হতে পারে, এরকম নানানভাবে হতে পারে। তাহলে গত হচ্ছে গম যুক্ত। যুক্ত, শান্ত, সংযুক্ত, মগ্নটা একটু দেখেন, মশযুক্ত, দহযুক্ত, শ্রীযুক্ত, উক্তটা হচ্ছে ববযুক্ত। তো এইভাবে আমার এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো একবার, দুইবার, তিনবার, চারবার করে পড়লে এখান থেকে পরীক্ষা আসতে পারা যাবে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে হচ্ছে আমরা যদি দেখি রস্বই বা রস্বই যুক্ত কর নিচে ত, বা আমরা যদি দেখি দন্ত নয় নিচে ত দীর্ঘইকার রস্বইকার সাথে, বা আমরা যদি দেখি গড়সে দ, মানে আগেরটা যেগুলো ছিল ওইগুলো শুধু যদি আমরা দেখি যে রস্বইকার যুক্ত হয়েছে, উপরে যেগুলো ছিল এগুলোর সাথে যদি রস্বইকার যুক্ত হয় তাহলে কী হবে। আগে যেগুলো লিখেছি সেগুলোই আমি লিখছি, সেগুলোর সাথে যদি রস্বইকার যুক্ত হয় তাহলে কী হবে। আগে যেহেতু ত ছিল এই জন্য হয়েছিল শুধু ত, আর যেহেতু রস্বইকার হয়েছে তাহলে এখানে কী হবে, তি। একই জিনিস, আগেরটা আর এটা কিন্তু একই জিনিস, শুধু ওখানে রস্বইকার ছিল বলে আমি এখানে নতুন করে কী করলাম, রস্বই যুক্ত করলাম। যেমন আমি বললাম মতি, কি বললাম, মতি, তাহলে মন যোগ তি, মতি। ধরুন আমি লিখলাম কি স্মৃতি, কি লিখলাম, স্মৃতি, তাহলে কি শ্রীযোগ শ্রীযোক্তি। এখন আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে, মানে প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে, যেমন গতি, একটু আগে আমরা গম লিখেছিলাম,
গম দেখেছিলাম, গমের মধ্যে কী ছিল, গম যোগ ত, আর যেহেতু মানে গতি আছে তাহলে মানে গততে, তাহলে এখানে যেহেতু গতি আছে তাহলে কী হবে, গম যোগ ত, সরি গম যোগ তি। তো এইভাবে কিন্তু করতে হবে। বৃষ্টি কি বললাম, বৃষ্টি করলাম, তাহলে বৃষ্টিটা কী হবে, বৃষ যোগ তি। তো ধরো একটু আগে ছিলাম খ্যাত বলেছিলাম, খ্যাতর মধ্যে যেহেতু ত ছিল এই জন্য দিয়েছিলাম ত, কিন্তু এখানে কি আছে, তি আছে, তাহলে কিন্তু একটা পারলে আরেকটা পারা যাচ্ছে, একটা পারলে আরেকটা পারা যাচ্ছে। যেমন তখন ছিল উক্ত, উক্তর মধ্যে কী ছিল, বচ, এখানে দেখেন উক্তি, তাহলে উক্তি সমান কি, বচ যোগ তি। তো এইভাবে শ্রুতিটা একটু দেখি, শ্রুতিটা দেখি, তাহলে শ্রু যোগ তি। আবারও যে মৌমিতা বলেছেন কোনটা কোন ধাতু, তৌহিদুল ইসলাম অসাধারণ ক্লাস। আসলে এই ক্লাসে ওইভাবে আসলে যে আমি যে আপনাদের অনেক বেশি করে দিতে পারবো, যা কিছু শব্দ আমি নিয়ে এসেছি কীভাবে সহজ করে মনে করা যায়, মনে করা যায় সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। ধরেন আমরা শব্দের শেষে যদি আমরা ত্রি দেখি, তাহলে আমরা ত্রি দিব বা 30 দিব, কিন্তু আমাদের ত্রিটা বেশি দিব, মানে এটা প্রচলিত আছে। তো ধরেন শব্দটা হচ্ছে কর্তা, কি শব্দটা কি, কর্তা, তাহলে আমরা কী দেবো, কর্তার মধ্যে আছে ক্রি প্লাস 3 বা 30 দেওয়া যাবে। ধরেন শব্দটা হচ্ছে পিতা, শব্দটা পিতা, যেহেতু তা আছে তাহলে এখানে 3 হবে, তাহলে পিতা হচ্ছে কি 5 যোগ 3। ধরেন শব্দটা হচ্ছে নেতা, শব্দটা কি নেতা, এগুলো আপনারা একটু করেন তো দেখি, এগুলো একটু ইজি আছে, আমার মনে পারবেন। দাতাটা করেন তো, এগুলো একটু সহজ আছে, পারা যাবে হয়তো। মাতাটা করেন তো, কারণ এগুলোর ধাতুগুলো সহজে নির্ণয় করতে পারবেন আই থিঙ্ক। ভর্তাটা করেন তো, ভর্তা, এই যে আমরা ভর্তা খাই, যে ভর্তা। ক্রেতাটা একটু করেন তো, এগুলোর ধাতুগুলো সহজ, এগুলো ধাতুগুলো মনে হয় পারবেন। যে ক্রেতা লিখেছি, এবার বিক্রেতা লিখি, একই জিনিস, শুধু বিটাকে কী করতে হবে, আলাদা করতে হবে। বা শ্রোতা, এই শ্রোতার যে ধাতু, সেই ধাতু দিয়ে আমরা অলরেডি কিছু করেছি, এটা আপনারা দেখি ধাতুটা পারেন কিনা। দেখি কয়জনে পারেন। নেতাতে নি লিখছে, নেতাতে হচ্ছে নি যোগ 3 বা 30। দাতা ধৃনা, দাতা দা থেকে আসছে। হ্যাঁ, আসলে ওই ধাতুটা না জানলে পারা যায় না, এই জন্য বলেছি যেগুলো উদাহরণ দিচ্ছি সেই উদাহরণগুলো পড়তে হবে ভালো করে। বিক্রেতা কিন্তু ক্রি ধাতু থেকে না, ক্রি ধাতু থেকে আসছে। ক্রেতাটা একটা করে দেই। ক্রেতাটা হচ্ছে ক্রি যোগ 3, তাহলে বিক্রেতা কী হবে, এটা আপনারা করুন। শ্রু যোগ 30, হ্যাঁ, এই যে ডালিয়া হচ্ছে মাকসুদাটা মানে ক্রি না, এটা আসলে ওই ক্রি আর কি।
ওকে, আপনারা উত্তর দিতে থাকুন, আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। হ্যাঁ, পরের নিয়মে চলে যাচ্ছি। আমরা শব্দটা যদি দেখি তয় র ফলা আছে, তাহলে তয় র ফলা সমান তয় র ফলাই। কিন্তু ধরেন আমি লিখলাম নেত্র, তাহলে নেত্র সমান কী হবে? নি যোগ তয় র ফলা। ধরেন আমি লিখলাম শব্দটা ক্ষেত্র, তাহলে ক্ষেত্রটা কী হবে? ক্ষি যোগ ত্র। শব্দটা হচ্ছে গাত্র, তাহলে গাত্রটা কী হবে? গম যোগ ত্র। ধরেন শব্দটা হচ্ছে শাস্ত্র, শাস্ত্র আর কি মিল উচ্চারণটা শাস্ত্র, তাহলে আপনার উচ্চারণ কি? এই শব্দটা কি? শাসযুক্ত্র। ধরেন শব্দটা হচ্ছে বস্ত্র, শব্দটা কি? বস্ত্র, তো শব্দটা আপনি লিখলেন কি? বসযোগত্র। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মটা যদি আমরা দেখি শব্দের শেষে দন্তন্য বা মূর্ধন্য আছে, তার সমান আমরা কী লিখব? দন্তন্য লিখব। শব্দের শেষে যদি আমরা দন্তন্য বা মূর্ধন্য দেখি, যেমন আমি যত্ন, যত্ন লিখলাম, তাহলে কি? যৎ যোগ ন। ধরেন শব্দের শেষে আমি লিখলাম স্বপ্ন, তাহলে স্বপ্ন সমান আমরা কী লিখব? সপ যোগ ন। ধরেন শব্দটা লিখলাম প্রশ্ন, কি লিখলাম? প্রশ্ন, তাহলে কি? প্রচ্ছযোগ ন, প্রচ্ছযোগ ন। তাহলে শব্দটা লিখলাম তৃষ্ণা, তৃষ্ণাতে আমরা পড়েছিলাম আগে, একটা হচ্ছে ত্রিশ যোগ ন যোগ আ, তৃষ্ণা। পরের উদাহরণে চলে যাচ্ছি, পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মটা হচ্ছে আমরা শব্দের শেষে যদি দেখি, শব্দের শেষে যদি দেখি আমরা নিয় বা ভালো করে লিখি, শব্দের শেষে যদি আমরা লিখি এইটার সমান আমরা লিখব অনিয়, কি লিখব? অনিয় লিখব। ওকে, ধরো শব্দটা হচ্ছে দর্শনীয়, শব্দটা কি বলেছি? দর্শনীয়। এই যে দর্শনীয় বিষয়টা আপনারা জানেন, আপনারা কিন্তু করেছিলেন। দর্শনীয়টা কী হবে? দৃশ, দর্শনটা কী হবে? দৃশ ধাতু থেকে, তাহলে দৃশ যোগ অনিয়। শব্দটা হচ্ছে করণীয়, এটা আপনারা পারবেন। করণীয় কী ছিল? ক্রিযোগ অনিয়, আপনারা হচ্ছে শ্রবণীয়, শ্রবণীয়, তাহলে কি? শ্রুযোগ অনিয়, পালনীয়, পালনীয়, তাহলে কি? পালিযোগ অনিয়। ধরেন পঠনীয় বললাম, পঠনীয়, তাহলে কি হবে? পঠ যোগ অনিয়। বললাম পানীয়, তাহলে কি হলো? পানীয়, পা যোগ অনিয়। ধরেন শব্দটা লিখলাম শোচনীয়, শোচনীয় পরাজয় যে হয়, তো সেই শোচনীয় শব্দটা লিখলাম কি? শোচনীয়, তাহলে সূচ যোগ অনিয়। তো সূচ যোগ অনিয়, বাকিটা আমি না লিখলাম। ধরেন শব্দটা হচ্ছে গ্রহণীয়, শব্দটা কি? গ্রহণীয়, তাহলে কি হবে? গ্রহযোগ অনিয়। তাহলে শব্দটা হচ্ছে পূজনীয়, এটা আপনারা পারবেন, কারণ এটা দিয়ে আমরা এই পূজা দিয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম। পূজা যেখান থেকে আসছে, এই পূজনীয় একই জায়গা থেকে আসছে। মাননীয়, শব্দটা কি? মাননীয়, তাহলে মানযোগ অনিয়। শব্দটা হচ্ছে গমনীয়, এটা আপনারা পারেন, কারণ আপনার এটা দিয়ে আমরা উদাহরণ দিয়েছি অলরেডি। তাহলে গমনীয় কী হবে? গমযোগ অনিয়। অর্থাৎ তাহলে আমরা শব্দ শেষে যদি নিয় দেখি, শব্দ শেষে নিয় যদি দেখি, তার পরিবর্তে কী হবে? অনিয় হবে। তারপর আমরা যদি শব্দের শেষে যদি দেখি মান, কি বলেছি? শব্দের শেষে যদি মান দেখি, তাহলে মান সমান হবে কি? সানচ। মান প্রত্যয়ের নাম কি? সানচ প্রত্যয় হবে। যেমন আমি লিখলাম বর্তমান, কি লিখলাম? শব্দটা লিখলাম বর্তমান, তাহলে বর্তমান সমান কি হবে? বৃথ, বৃথ যোগ সানচ। আমি লিখলাম চলমান, এই চলমানটা আপনারা পারবেন, কারণ এটার অলরেডি আপনারা পড়েছেন, এই ধাতুটা পড়েছেন। ধরেন আমরা লিখলাম বর্ধমান, এটাও আপনারা এটার পড়েছেন, কি বলে? এটার ধাতু পড়েছেন, বর্ধমানটা আপনারা পারবেন। বর্ধমানটা একটু করেন, পারবেন। তারপরে দৃশ্যমান, দৃশ্যমান আপনারা পারবেন, কারণ দৃশ্যমানের যে ধাতু, সেটাও আপনারা পড়েছেন। আপনারা ব্রাহ্মমান পারবেন না?
আচ্ছা, ভ্রাম্যমান যেহেতু মুখে চলে আসছে সেটা আমরা করি। ভ্রাম্যমান, ভ্রাম্যমান, তাহলে ভ্রাম্যমান শব্দে কি আছে? ব্রাহ্ম যোগ সানচ। এগুলো একটু করেন তো দেখি পারেন কি না। শব্দের শেষে যদি মান দেখি, শব্দের শেষে যদি মান দেখি তাহলে আমরা কি করব? এনটিআরসির ব্যানার সরান, এটা দেখা যায় না। এনটিআরসির ব্যানার কোথায়? ওই এনটিআরসি নিয়োগ প্রস্তুতি। আচ্ছা, প্লিজ রিমুভ এনটিআরসি নোটিশ। নোটিশটা ওই যে এই নোটিশটা বাদ দাও। বাদ দিছো না? হ্যাঁ, এটা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এনটিআরসির ব্যানারটা সরানো হয়েছে। আপনারা ক্লাস করতে পারবেন এখন। আমি পরের নিয়মে চলে যাচ্ছি। আমাদের পরের নিয়মটা হচ্ছে, যদি আমরা শব্দের শেষে যদি দেখি, শব্দের শেষে যদি আমি দেখি জয় রেফ, মানে জ বা জফলা যদি দেখি, জ বা জফলা যদি দেখি, তার পরিবর্তে হবে কি? জ প্রত্যয় হবে। জ প্রত্যয়ের আরেক নাম হচ্ছে এরকম আর কি, জ্ঞান। জ্ঞান, কিন্তু আমরা পরীক্ষায় দেব কি? জ প্রত্যয় দেব। ধরেন শব্দটা হচ্ছে ধার্য। কি আছে? ধার্য। যেহেতু জ আছে তাহলে আমরা কি লিখব? ধার্য। এটা আপনারা করেছেন অলরেডি, এটা জানেন। দ্বিযোগ জ, ধার্য। ধরেন শব্দটা হচ্ছে কি? লভ্য। এই লভ্য শব্দটা এই শব্দ, এই কি বলে, সৌমিত্র শেখরের বইয়ে বিশেষ নিয়মে সাধিত দেওয়া আছে। এটা বিশেষ নিয়মে সাধিত না, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। লভ্যটা আপনারা অলরেডি পড়েছেন, লব যোগ জ। তো আমি বাকিগুলো দিচ্ছি, ওগুলো যেগুলো আপনারা করেছেন। যেমন কার্যটার ধাতু আপনারা জানেন, কার্য। তারপরে বাহ্য, এটা বাহ্যটার ধাতু আপনারা জানেন। বাহ্যটা করেন দৃশ্য। দৃশ্যটার কিন্তু আপনারা জানেন। দৃশ্যটার এই কি বলে ধাতু আপনারা জানেন। এটা করেন দেখি পারবেন। পাঠ্যটারও আপনারা জানেন, এটা একটু করেন। কৃত্য, এটা আই থিঙ্ক এইটারও জানেন, কি বলে ধাতুটা আপনারা জানেন, এটা একটু করেন তো। গম্য, এটারও আপনারা জানেন। এটা দিয়ে আমরা অলরেডি কিন্তু উদাহরণ পড়ে ফেলেছি। আর কি দেওয়া যায়? বিদ্যা দেওয়া যায়। বিদ্যাটা একটু করেন তো দেখি, এটা করতে পারেন কি না। আটা কিন্তু আলাদা করতে হবে, বিদ্যার আটা আলাদা করতে হবে। জ বা জফলা সমান যে জ, এটা এই যে এখানকার যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো একটু করেন। দৃশ যোগ জ হয়েছে, বা যোগ জ হয়েছে, ক্রি যোগ জ হয়েছে। এ তো হচ্ছে, কঠিন কিছু না, একদম সাথে সাথে আপনারা পারছেন, তাই না? আপনারা যখন এই নোটটি করবেন বা বইটি হাতে পাবেন, আশা করছি খুব ভালোভাবে কিন্তু পারা যাবে। হ্যাঁ, আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা আপনারা লিখতে থাকুন, আমি একটু পরে কমেন্টগুলো পড়বো, দেখবো আর কি। আমরা পরে চলে যাই। আমরা যদি রফলা দেখি, কি বলেছি? যদি রফলা দেখি, রফলার সমান আমরা কি দিব? রফলার সমান আমরা র দিব। কি বলেছি? রফলার সমান আমরা র দিব। ধরেন শব্দটা হচ্ছে নম্র, তাহলে আমরা কি দিব? নম যোগ র। ধরেন শব্দটা হচ্ছে ভদ্র, তাহলে আমরা কি দিব? বন্ধ যোগ র। ধরেন আমি শব্দটা হচ্ছে কম্র, শব্দটা কি? কম্র, এটা করেন। আর শব্দটা ধরেন শুভ্র, শব্দটা কি? শুভ্র, তাহলে কি হবে? শুভ যোগ র। ধরেন শব্দটা হচ্ছে ক্ষিপ্র, তাহলে শব্দটা কি হবে? ক্ষিপ যোগ র। ধরেন শব্দটা হচ্ছে হিংস্র, কি হবে? শব্দটা হচ্ছে হিংস্র। এটা একটু পারা যাবে না হয়তো, কারণ এটা হচ্ছে হিংস যোগ র। তো এই হলো আমাদের। দেখি আপনাদের এটা একটু পড়ি এখন, দেখি ওই আগের এগুলো কারা পট যোগ জ, বিদ যোগ আর যোগ জ হয়েছে, গম যোগ জ, ফাতেমা হয়েছে, ফারজু হয়েছে, আর সানজিদা, প্রীতি, ভেরি গুড। সবারটা হচ্ছে ভেরি গুড। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মে আমরা যদি দেখি শব্দের শেষে জফলা আছে, কি আছে?
শব্দের শেষে জফলা না, সরি, বয় জফলা, বারবার ভুল লিখছি। যদি আমরা দেখি বয় জফলা, শব্দের শেষে যদি আমরা বয় জফলা দেখি, তার পরিবর্তে আমরা লিখব তব্য। তার পরিবর্তে আমরা কী লিখব? বয়ে জফলা যদি থাকে তার পরিবর্তে আমরা কী লিখব? তব্য লিখব। তখন শব্দটি হলো গন্তব্য। শব্দটা কি? গন্তব্য। তাহলে গন্তব্যর কি, এটা কি বলে? গন্তব্যের ধাতুটা কিন্তু আপনারা জানেন। গন্তব্য ধাতুটা কী ছিল বলেন তো? মনে করে দেখেন তো, এই যে গম, আপনারা কিন্তু অলরেডি এগুলো শিখে ফেলেছেন। গন্তব্য। ধরেন শব্দটা হলো কর্তব্য। এই কর্তব্যর কিন্তু এই ধাতুটা আপনারা জানেন, কারণ এই ধাতু দিয়ে আমরা অলরেডি উদাহরণ দিয়েছি। ধরেন শব্দটা হলো বক্তব্য। শব্দটা কি? বক্তব্য। তো এই বক্তব্যটাও আপনারা অলরেডি জানেন। মন্তব্য, এইটার ধাতুটাও আমরা উদাহরণ একটু আগে পড়েছি অন্য একটা শব্দের, মন্তব্য। ঠিক আছে, আমরা দেখলাম দ্রষ্টব্য। এই দ্রষ্টব্যটাও আমরা একটু আগেই পড়েছি এটার ধাতু দিয়ে, নতুন ধাতু না, সে পুরনো ধাতু। ধরেন শব্দটা হচ্ছে পঠিতব্য। পঠিতব্য, এইটার ধাতুটা আমরা একটু আগে পড়েছি, এটা নতুন কোনো ধাতু না, ইতিমধ্যে এই ধাতুটা আমরা পড়ে ফেলেছি। ধরেন স্থাপত্য। স্থাপত্য না, শব্দ হবে স্থাতব্য। স্থাতব্য, এইটারও আপনারা কি করেছি যে এটার সাথে স্থাপত্য, তাহলে কি হবে? এই দুটার প্রবলেমটা হয়তো আপনাদের প্রবলেম হতে পারে, এটা একটু করে দিই, কনফিউশনটা দূর করে দিই। ধরুন স্থাপত্য যদি বলি, যদি লিখতে স্থপতি যোগ জ, এটা কিন্তু তৌধিত প্রত্যয়। কিন্তু স্থাতব্য হচ্ছে আপনার স্থা যোগ তব্য। আরও উদাহরণ দিচ্ছি। ধর্তব্য। এই ধর্তব্যর নতুন কিছু না, পুরনো ধাতু মানে অলরেডি ধাতু দিয়ে আমরা পড়ে ফেলেছি। স্থাপত্য মানে হচ্ছে যে স্থাপত্যবিদ্যা, আর স্থাতব্য মানে হচ্ছে স্থিতিশীল আছে, এই টাইপের এরকম কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, সবারটা হচ্ছে লাইভটাকে সেভ থাকবে। হ্যাঁ, এটা সেভ লাইভ না, আমার থাকবে, ওই যে আমাদের অ্যাপে থাকবে। অ্যাপ থেকে যে কোনো সময় দেখা যাবে। আপনাদের সবারটা হচ্ছে ফাতেমা তাবস্সুম অনেক ভালো পারছেন। মেহেরনিগার, হ্যাঁ লাইভটা থাকবে। ডালিয়া, আপনারটা হচ্ছে, ডালিয়া। সঞ্জিতা প্রীতি, আচ্ছা আজকে সবচেয়ে মানে ফিমেল কি মেল নাই, মেলরা মানে খেলা দেখছে, ভারত পাকিস্তানের খেলা না। ওকে, সমস্যা নেই। আমরা পরে দেখি যে শব্দের শেষে যদি আমরা বর দেখি, তাহলে বর সমান আমরা কী দিব? বর সমান আমরা বর দেব। বর সমান কী দিব? বর দিব। ধরেন শব্দটি হলো ভাস্বর। শব্দটা কি আছে? ভাস্বর। শব্দের শেষে বর আছে, তাহলে আমরা কি দেখব? ভাজক বর। ধরেন শব্দটি হচ্ছে নশ্বর। শব্দটা কি? নশ্বর। তাহলে আমরা কি দিব? নসযোগ বর। ধরেন শব্দটি হচ্ছে ঈশ্বর। এই শব্দগুলো ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবেন। ঈশ্বর, তাহলে আমরা কি দিব? ইশযোগ বর। ঈশ্বরের ঈশ্বর কি বললাম? ইশ যোগ বর। ধরেন বললাম স্থাবর। কি বললাম? চলে গেল কেন? কি জানি আসছিল, আমি দিছি, পরে চলে গেছে। কিপ দিছি, স্লাইডে ক্লিক করেন, শোতে প্রিভিউতে, এখানে ওই কোণা স্যার, সাইড ডানে। আচ্ছা,
ওকে, শব্দটা হলো ক্লোজ করতে হবে। ক্লোজ আচ্ছা, এন্ড শো দেন। হ্যাঁ এন্ড শো আহ, ওখান থেকে এনে কিপ Keep. সেভ সেভ দেবো। জি ক্রস বাটন ইন্দ্রজিতের কি সেম সমস্যা হয়েছিল নাকি? কাটবো এটা? হুম। দেন স্লাইড শোতে দেন। স্লাইড টু আপনারা উত্তর লিখতে থাকুন। আমাদের এই যে একটু টেকনিক্যাল প্রবলেম হলো, এটা আমি প্রবলেমটা করেছি, আমি কোথায় জানি টিপ দিয়ে কোথায় নিয়ে গেছি। ওকে, আমরা যাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা মুছেন না তো। আচ্ছা, লিখি স্থাবর। তাহলে স্থাবরে কী হবে? স্থাযোগ বর। পরে নতুন একটা স্লাইড নেই। হ্যাঁ, মোছা যাচ্ছে। এখন শব্দের প্রথমেই উপসর্গ আছে, এটা আমি একটু লিখি। শব্দের প্রথমেই উপসর্গ আছে এবং শব্দটি শূন্য বা কিপ প্রত্যয় দ্বারা গঠিত। এরকম কিছু উদাহরণ দেওয়া হলো। শব্দের প্রথমে উপসর্গ আছে এবং শব্দটি শূন্য প্রত্যয় বা কিপ প্রত্যয় দ্বারা গঠিত, এরকম কিছু উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা এরকম কিছু উদাহরণ আমরা পড়ি। ধরেন শব্দটি হলো আপদ। শব্দটা কি? আপদ। তাহলে আপদের প্রথমে আটাকে আমরা করি, আলাদা করি। তারপর যে পদ যে আছে সেটা হচ্ছে প দ প্লাস হচ্ছে শূন্য অবলিক কিপ। কিপ মানে হচ্ছে শূন্য। কিপ, ঠিক আছে। ধরেন শব্দটি হলো সম্রাট। এই সম্রাটের উদাহরণটা এত বেশি আসে পরীক্ষায়, অনেক বেশি আসে। সম্রাটের প্রথমেই সম আছে উপসর্গ প্লাস তারপর হচ্ছে রাজ। এখানে এটা কিন্তু এই যে এখানে হবে পদ, এই যে এখানে কিন্তু হবে প্লাস হচ্ছে শূন্য অবলিক কিপ। ধরেন শব্দটি হচ্ছে উদ্ভিদ, এটাও পরীক্ষা আসে। শব্দটি কি? উদ্ভিদ। তাহলে উপসর্গটা আলাদা করি, আলাদা করার পরে ভিত যোগ হচ্ছে অবলিক কিপ, মানে জিরো অবলিক কিপ। ধরুন আরেকটি শব্দ হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ, যাদের বিদ্যুৎ নিয়ে সমস্যা তারা এটা বিদ্যুৎটা একটু ভালো করে জেনে রাখেন। বিদ্যুৎ অফিসের লোকেরা এটার প্রক্রিয়া জানে কিনা কে জানে। বিটা আলাদা করি শূন্য অবলিক কিপ। তো এরকম কিছু শব্দ আছে, আমরা অল্প একটা উদাহরণ দিয়েছি। আমরা ক্লাস শেষ করার আগে আরও আমরা ওই যেটা বলেছিলাম যে একই ধাতু দিয়ে অনেকগুলো শব্দ তৈরি হতে পারে, ওইগুলো কিন্তু আমরা দেখব। এখন সেম কথা, শব্দের প্রথমে উপসর্গ আছে, এইটাও ইম্পর্টেন্ট। নিয়মটা কি? শব্দের প্রথমেই উপসর্গ আছে এবং এই শব্দটি
শব্দটি অপ্রত্যয় দ্বারা গঠিত। এরকম কিছু উদাহরণ আমরা দেখব যে শব্দটি আছে। ধরেন শব্দটা হলো আদর। কি বলেছি? শব্দটি হচ্ছে আদর। তাহলে আটা আলাদা করি, দরটাকে আমরা লিখি দ্রি যোগ অ, আদর। ধরেন শব্দটা হচ্ছে প্রশ্রয়। শব্দটা কি? প্রশ্রয়। তাহলে আমরা প্রটাকে আলাদা করলাম, শ্রয়টাকে আমরা লিখলাম শ্রী যোগ অ, শ্রী যোগ অ। তাহলে শব্দটা হচ্ছে প্রণয়। শব্দটি কি? প্রণয়। এখন প্রণয়ের যে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে না পারবে তার কি প্রণয় হবে? তার প্রণয় হবে না। তাহলে প্রণয় হওয়ার জন্য আগে আমাদের কি জানা দরকার? আমাদের প্রণয়ের প্রকৃতি প্রত্যয়টা ঠিকঠাক মতো জানা দরকার, তাই না? তারপর আমরা লিখলাম আদেশ। আমরা কি লিখলাম? আদেশ। আটা আলাদা করি, এই যে দেশটা আসে, দেশটাকে আমরা দিব দিশ প্লাস অ। শব্দটা হচ্ছে আগম। শব্দটা কি? আগম। তাহলে আটা আলাদা করি, গমটা কি লিখব? গম যোগ অ। আরও আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি কারণ এই উদাহরণগুলো জানা দরকার। তখন শব্দটি হচ্ছে সঞ্চয়। শব্দটা কি? সঞ্চয়। তাহলে সমটাকে আলাদা করি, জমটা হলো এখানে ধাতু আর হচ্ছে অ, তাহলে এখানে এটা দিতে হবে। দুর্জয়। শব্দটা কি? ধরেন দুর্জয়। তাহলে আমি কি করব? দুধটাকে আলাদা করলাম, জি দিলাম, সাথে দিলাম অ। শব্দটা ধরেন পরিহার। কি লিখেছি? পরিহার। তাহলে পরিরে আলাদা করি, হারটাকে লিখি হ্রি প্লাস অ। শব্দটা ধরেন সংযম। কি বলেছি? সংযম। তাহলে আমি কি? সম, আমরা উপসর্গ যখন পড়েছিলাম মনে আছে? সম, তাহলে জম যোগ অ। শব্দটা ধরেন আদর্শ। তাহলে একজন আদর্শ ছাত্রের কাজ কি? ভালো করে পড়ালেখা করা, বেশি করে উদাহরণ পড়া। তাহলে আমরা সবাই আদর্শ ছাত্র, আমরা ভালো করে উদাহরণ পড়ছি। আ যোগ দ্রি যোগ অ, দৃশ যোগ অ, আদর্শ। তো এই যে দেখেন বিষয়, আমরা কিন্তু অনেক অনেক বেশি উদাহরণ এখান থেকে পড়ে ফেলেছি। বি যোগ সি যোগ অ। আমরা পরবর্তী ইতে চলে যাচ্ছি। পরবর্তীটা হচ্ছে দেখেন উপসর্গ আছে। কি বলেছি? উপসর্গ আছে বা অব্যয় আছে। উপসর্গ অব্যয় একই জিনিস, মানে উপসর্গগুলোই অব্যয় আর কি। এই শব্দটি আছে এমন শব্দ, এমন কিছু শব্দ অ প্লাস আ প্রত্যয় হবে, মানে দুইটা প্রত্যয় হবে। তো আমি লিখলাম প্রজ্ঞা। অল্প কিছু উদাহরণ আছে, যেমন প্রজ্ঞা, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে প্রোটাকে আলাদা করলাম, তারপর হচ্ছে কি জ্ঞাটা আলাদা করলাম, অ দিলাম, তারপর কি দিলাম? আ, প্রজ্ঞা। তাহলে লিখলাম সংজ্ঞা। একই রকম সম আলাদা করলাম, জ্ঞাটাকে আলাদা করলাম, অটাকে আলাদা করলাম, আটাকে আলাদা করলাম। লিখলাম শ্রদ্ধা। কি লিখলাম? শ্রদ্ধা। তাহলে কি? আচ্ছা এখানে করি, স্রোতটাকে আলাদা করলাম, ধারটাকে আলাদা করলাম, ওটাকে আলাদা করলাম, আটাকে আলাদা করলাম। এইখানে স্র উপসর্গ না, এখানে হচ্ছে অব্যয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এই হলো মোটামুটি আমাদের এখন হচ্ছে নিপাতনে সিদ্ধ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়। প্রথমটা হচ্ছে বুদ্ধি। কি বলেছি? বুদ্ধি। বুধ যোগ কয়টি? শক্তি। শক্তিটা কি? শখ যোগ কয়টি?
গীতি, গীতি হচ্ছে গই, গই যোগ সবগুলোর কিন্তু প্রত্যয়টা হচ্ছে কয় ত রস্বীকার হচ্ছে, হ্যাঁ, সিদ্ধি। কয়তে। এখন এটা কীভাবে মনে রাখবো, যে বুদ্ধি খাটিয়ে শক্তি ব্যয় করে যদি গীতি শেখা যায় অর্থাৎ গান শেখা যায় তাহলে জীবনে কী লাভ হবে, সিদ্ধি লাভ হবে। তাহলে বুদ্ধি এবং শক্তি দিয়ে আমরা যদি গীতি শিখি তাহলে জীবনে কী আসবে, সিদ্ধি আসবে। আবার বলছি যে বুদ্ধি এবং শক্তি খাটিয়ে যদি গীতি শিখি তাহলে জীবনে কী আসবে, সিদ্ধি আসবে। তো আরও কিছু আছে, আমি কিছু জিনিস স্কিপ করি। এখন আমি যেটা বলছিলাম সেইটা দেখে আপনারা এখন পারেন কি না। ধরেন ক্রি প্রত্যয়, কী বলেছি, ক্রি ধাতু, ক্রি প্রত্যয় না, ক্রি ধাতু দ্বারা আমার কী কী শব্দ হতে পারে, ক্রি ধাতু হতে পারে কার্য, ক্রি ধাতু দ্বারা কী হতে পারে, করণীয়, ক্রি ধাতু দ্বারা কী হতে পারে, কর্তা, ক্রি ধাতু দ্বারা কী হতে পারে, কর্তৃ, ক্রি ধাতু দ্বারা কী হতে পারে, করণ, ক্রি ধাতু দ্বারা কী হতে পারে, কারক, কী ধাতু দ্বারা কী হতে পারে, কর্ম, কী ধাতু দ্বারা কী হতে পারে, কর্তব্য, আরও কী হতে পারে। এই যে দেখেন, এই যে শব্দগুলো, সব শব্দগুলো বলছি এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, তাই না, এই ম্যাক্সিমামই পড়েছি। এখন এই যে কার্য, ক্রিযুগ জ কার্য, ক্রিযুগ অনিয় করণীয়, তারপর হচ্ছে করযোগ কি ত্রি কর্তা, কর্তৃর মধ্যে ত্রি আছেই, করযোগ অন করণ, কারযোগ অ কারক। দেখেন একটা একটা করে জাস্ট খালি প্রত্যয়গুলো চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, সবগুলো কী দ্বারা গঠিত, ক্রি ধাতু দ্বারা গঠিত। এইভাবে আমরা কিন্তু দল আকারে পড়বো। তাহলে আমরা প্রথম দল কি, ক্রি, প্রথম দলের নাম কি, ক্রি ধাতু। তাহলে ক্রি ধাতু দ্বারা এই শব্দগুলো আমরা পড়লে পারছি। এইভাবে কিন্তু আমরা যদি পড়ি তাহলে কিন্তু আমরা অনেক অনেক লাভবান হব। ধরেন শব্দ ধাতুটা হচ্ছে খি, ধাতুটা হচ্ছে খি, তাহলে খি ধাতু দ্বারা আমরা কী কী শব্দ করতে পারি, ধরেন পড়তে পারি ক্ষয়, তারপরে কি পড়তে পারি, ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু পড়তে পারি, তারপর কি পড়তে পারি, ধরেন ক্ষেত্র পড়তে পারি। এগুলো কিন্তু আমরা উদাহরণ দিয়েছি, মিলায় নেবেন। তারপরে ধরেন ধাতুটা হচ্ছে গম, ধাতুটা হচ্ছে গম, সময় কম এই জন্য আমি এগুলো বিশ্লেষণ করছি না, আপনারা অলরেডি আমরা পড়েছি এই জন্য বিশ্লেষণ করছি না। গম ধাতু দেখেন, ধরুন গত কিন্তু আমরা পড়েছি, ধরেন গতে গমন, গমন আমরা পড়েছি। তারপরে ধরেন গম্য, সবগুলোর কিন্তু সবগুলোর ধাতু কিন্তু এগুলো যেগুলো লিখছি সবগুলো ধাতু কিন্তু গমই, কিন্তু যার কারণে প্রত্যয়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন গতি, কী লিখেছি, গতি, তারপরে লেখেন গন্তব্য, সবগুলো ধাতু হচ্ছে গম দিয়েই কিন্তু। এরকম যদি আমরা 50-60টা ধাতু পড়ে ফেলি তাহলে দেখবেন যে আমাদের সব হয়ে গেছে। ধরেন পরের যে ধাতুটা তার নাম হচ্ছে গ্রহ, কি বলেছি, গ্রহ। গ্রহ দিয়ে আমরা কী কী শব্দ হতে পারে, গ্রহ, সব কী হতে পারে, গ্রহিতা, কি হতে পারে, গ্রহণ। হ্যাঁ, শুধু খালি ডান পাশে শুধু খালি প্রত্যয়গুলো চেঞ্জ করেন আর দেখবেন কি হয়ে যাচ্ছে, আপনি নিজেই পারছেন। ধরেন ধাতুটা হচ্ছে কি, চল, ধাতু হচ্ছে কি, চল ধাতু। এখন এই চল ধাতু দেখেন আমি যদি বলি চলন, আমি বলতে পারবো চলিষ্ণু, সব ধাতু কিন্তু সেম থাকবে, ধাতু কি থাকবে, সেম থাকবে। বা আমি বলতে পারবো চলিত, বা আমি আর কি বলতে পারবো চালক, আর কি বলতে পারবো চলমান। সব এগুলো অনেকগুলো আছে, 60-70টা আছে। তো 60-70টা এখন লিখলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। ধরেন ধাতু যদি আমি যদি বলি দাতব্য, কি বলি, দাতব্য, বা যদি বলি দাতা, ধাই কিন্তু, যদি বলি দায়ী, দা ধাতুই কিন্তু। হ্যাঁ, ধরেন ধাতুর নাম হচ্ছে দৃশ, কি বলছি, ধাতুর নাম হচ্ছে দৃশ। এই দৃশ ধাতু দেখে ধরেন আমি লিখলাম দর্শন, কি লিখলাম, দর্শন। আমি লিখলাম দর্শক, ধাতু কিন্তু সেম। বা আমি লিখলাম দৃশ্যমান, শুধু প্রত্যয়গুলো চেঞ্জ হয়ে যাবে। বা আমি লিখলাম দৃষ্ট, ধরেন আরও লিখলাম দর্শনীয়, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। আমরা লিখলাম দৃশ্য, দেখেন শুধু কিন্তু সেম। লিখলাম দ্রষ্টব্য, সবগুলোর ধাতু কিন্তু দৃশ। লিখলাম দ্রষ্টা। এইভাবে ক্রস চেক করে পড়তে হবে। কী করতে হবে? এইভাবে ক্রস চেক করে পড়লেই একদম ইজি হয়ে যাবে এবং পারবেন।
ধরেন ধাতুটা হচ্ছে ধৃ, তাহলে এই ধৃ ধাতু থেকে আমরা কী কী শব্দ পড়েছি? ধৃ ধাতু থেকে আমরা পড়েছি দর্তব্য, ধৃ ধাতু থেকে পড়েছি আমরা ধায়ী, ধৃ ধাতু থেকে আমরা কি পড়েছি? ধার্য পড়েছি। কি পড়েছি? ধৃ ধাতু থেকে আমরা কি পড়েছি? ধারক পড়েছি। তারপরে ধরুন পরে ধরুন ধাতুটা হচ্ছে ধরুন নি ধাতু থেকে আমরা কি পড়েছি? নয়ন। নি ধাতু থেকে আমরা কি পড়েছি? নেতা। ধরেন আমি করছি না, ধরেন ধাতুটা হচ্ছে পট থেকে আমরা কি পড়েছি? পট থেকে পড়েছি আমরা পঠন, পট থেকে পড়েছি আমরা পাঠ্য, পট থেকে পড়েছি আমরা পঠিতব্য, পট থেকে আমরা পারবো পঠিত, পট থেকে আমরা কি পারবো? পাঠক। দেখেন এক পট দিয়ে কিন্তু অনেকগুলো শব্দ তৈরি হচ্ছে। তারপরে ধরেন আমরা পড়েছি পুজ ধাতু। কি ধাতু? পুজ ধাতু। পুজ ধাতু থেকে আমরা নির্ণয় করতে পারবো পূজা। পূজা ধাতু থেকে আমরা করতে পারবো পূজনীয়। পুজ থেকে আমরা করতে পারবো পূজক। আপনারা কিন্তু অলরেডি পারছেন আই থিঙ্ক। আমরা করতে পারবো পূজিত। একটু আগে যে টেকনিকগুলো পড়েছি সেই টেকনিকগুলো শুধু মিলান, দেখবেন সব কিছু মিলে যাবে। আমরা ধরেন পড়েছি বচ ধাতু। কি পড়েছি? বচ ধাতু। বচ দ্বারা আমরা দেখেছি বচন, বচ দ্বারা আমরা দেখেছি বাক্য, বচ দ্বারা আমরা দেখেছি উক্ত, বক্তা, সব কিন্তু বচ ধরা হবে। বা বচনীয়, কি লিখেছি? বচনীয়, শুধু কি প্রত্যয়গুলো চেঞ্জ হবে। আমরা বলতে পারবো বাচ্য, আমরা বলতে পারবো উক্তি, সবগুলোর বচ কিন্তু বচ ধাতু দিয়ে হচ্ছে। আমরা বলতে পারবো উচিত, আমরা বলতে পারবো বাচক। এইভাবে বচ ধাতু দিয়ে অনেক শব্দ তৈরি করতে পারবো। তো এই যে এত এইভাবে ক্রস চেক করে যখন আমরা বলবো, এরকম আমার কাছে অনেক আছে, সেগুলো আপনারা পারবেন। ধরেন শ্রু ধাতু দিয়ে দেখি, শ্রু ধাতুটা কি গুরুত্বপূর্ণ। ধরেন শ্রু ধাতু দিয়ে আমরা কতগুলো শব্দ পড়েছি দেখেন। শ্রু ধাতু দিয়ে আমরা পড়েছি শ্রবণ পড়েছি, আমরা কি পড়েছি? আমরা পড়েছি বা পারবো শ্রাব্য, বা আমরা শ্রুত শব্দটা মনে পড়েছি। দেখেন সবগুলো টেকনিকের সাথে একটার সাথে মিলে যাবে। বা আমরা পড়েছি শ্রবণীয়। এই শব্দগুলো কোনো না যে কোনো একটা টেকনিকের সাথে মিলে যাবে। দেখেন আমরা পড়েছি শ্রুতি, যে কোনো একটা টেকনিকের সাথে মিলে যাবে। ধরেন ধাতুটা হলো স্থা। এখন স্থা ধাতুর সাথে আমরা কি আছে? স্থায়ী। স্থা ধাতুর সাথে কি আছে? স্থাবর। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। অথবা যে কোনো একটা, না পড়লেও যে কোনো একটা টেকনিক যেগুলো পড়েছি সেই টেকনিকের সাথে মিলে যাবে। ধর আমরা পড়েছি স্থানটা আমি লিখে দিয়েছিলাম মনে হয়। আমরা পড়েছি স্থাতা পড়ি নাই, কিন্তু এটা পারা যাবে স্থা ধাতু থেকেই। শুধু হয়ে যাবে। এইভাবে আমরা আরও শব্দ আছে, আরও অনেক শব্দ আছে, কিন্তু আমরা এত শব্দ পড়ব না। এই যে দেখা যায় মনে হয় এরকম আমরা ছবি দিয়েও কিন্তু, এই যে ছবি দিয়ে নিপাতনে সিদ্ধ, যে ছবি দিয়ে একজন গান করছেন, তো দেখা যাচ্ছে কিনা জানি না। এইভাবে কিন্তু আমরা মোটামুটি শেষ করব। তো আপনাদের কিছু জানার আছে কিনা, বা এই কমেন্টটা আমরা একটু পড়ি, দেখি কি অবস্থা। কয়জন আছেন লাইভে এখনও? কয়জন আছেন? এখন 79 আছেন, ভেরি গুড। তো এইভাবে ক্রস চেক করে, আমি তো মাত্র কয়েকটা ধাতুর উদাহরণ দিয়েছি, এরকম কিন্তু আমরা 50-60টা ধাতু যদি পারি, 50-60টা ধাতু কিন্তু আমরা বইয়ের মধ্যে পাবেন। বা পরবর্তীতে, আজকে তো টাইম অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, লং টাইমে আপনারা হয়তো থাকেন না, কষ্ট হয়। পরবর্তীতে আমরা এগুলো বই যদি দেরি হয়ে যায়, মনে করেন আমি বললাম যে ডিসেম্বরের মধ্যে বই আসবে, বই যদি দেরি হয়ে যায় তাহলে আমি ড্যাম শিওর আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? এর মধ্যে আমি চেষ্টা করব বই আনার জন্য, বই দেরি হয়ে গেলে পিডিএফ দিয়ে দেবো। আর পিডিএফ না দেওয়ার কারণও আছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। ধরেন আমি একটা কাজ করলাম, এত বই পড়ছি, অনেক বই টই পড়ে এই নিয়ম বের করে নানান কিছু করে একটা পড়াশোনা করে একটা নতুন একটা জিনিস নিয়ে আসলাম। এটা যদি আমি পিডিএফ বাজারে দিয়ে দিই, তো পিডিএফটা লিক হয়ে গেলে দেখবেন অনেকেই এটা সে নকল করবে, নিয়ে যাবে, এই করবে, সে করবে, যে কারণে টেকনিক্যাল কারণে সেটা কিন্তু পিডিএফটা আপাতত এইভাবে দিচ্ছি না। তো এর মধ্যে কিন্তু বই চলে আসবে। হ্যাঁ, তো ক্লাস মোটামুটি অনেক দেরি হয়ে গেল, ও ক্লাস আজকের মতো শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন,
আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আপনারা অনেক বেশি পড়াশোনা করে এই বিষয়ে কঠিন বিষয়গুলো আপনারা আত্মস্থ করেন এবং আপনারা একসময় আমার কলিগ হয়ে আসেন, সেটাই আমি দোয়া করছি। হ্যাঁ, তো আজকের মতো ক্লাস আমি শেষ করব। একজন বই চাচ্ছেন, বই কিন্তু আমাদের এখন আসে নাই। একজন নাম লিয়েছেন না স্যার বই চাই, বই কিন্তু আসবে। হ্যাঁ, বই আসবে, অবশ্যই বইটা আসবে। আপনারা ওই কি বলে আপনাদের BCS 45-এর সার্কুলার সম্ভবত 30 নভেম্বর না 30 নভেম্বর হবে। দেখবেন আমার 30 নভেম্বর মধ্যে আমাদের বইও চলে আসবে ইনশাল্লাহ, বা ডিসেম্বরের মধ্যে বই চলে আসবে, সমস্যা নেই। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করব। সবাইকে